এদিকে শীতল অ্যান্টিসেপটিক লাগিয়ে কামিজের চেন আটকে নিল। বিকাল থেকে যা ঘটেছে এসবের মূল হোতা ওই শুদ্ধ। সে মূল অপরাধী, যার প্রমাণ রয়েছে তার গায়ে। এত কিছু পরেও একটা সরিও বলল না। কেন বলল না? বলতেই হবে। সে ভুল করলে তাকে কি ছেড়ে দেয়? বরং চেলাকাট দিয়ে মেরে আধমরা করে দেয়। আজ সে ভুল করেছে, অর্থাৎ তাকে সরি বলতেই হবে। না বললে আগামীকাল এমন কিছু ঘটাবে যার জন্য ওই শুদ্ধ পুরুষই দায়ী থাকবে। এসব ভেবে গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ালো বেলকনিতে। বেলকনির লাইট অবধি জ্বালায়নি। পাথান মানব ঘুটঘুটে অন্ধকারে দাঁড়িয়ে কোন রাজ্যের রাজ্যপাট চালাচ্ছে কে জানে। তার উপস্থিতি টের পেয়ে তাকালো না শুদ্ধ। পূর্বের ন্যায় একই ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। তবে শীতল একটু পর পর ঘাড় ঘুরিয়ে তাকালো, গা ঘেঁষে দাঁড়ালো। ঘুটঘুটি অন্ধকার চারদিক। গাছগুলোকে দেখতে দানবের মতো লাগছে, যেন এই বুঝি মাথা তুলে হাউমাউ করে তেড়ে আসবে। আশেপাশে কোথাও একটা পেঁচা ডাকছে, কি অদ্ভুত স্বর। সেই মুহূর্তে কারেন্টও চলে গেল। বাতাসের গতি বাড়ল, ঝড় উঠছে। চোখের পলকে বড় বড় বৃষ্টির ফোঁটা আছড়ে পড়ল মাটির বুকে। শান্ত হতে লাগলো উত্তপ্ত মাটির বুক, ছড়ালো সোদা মাটির গন্ধ। শীতল আশপাশে গাছগাছালির দিকে তাকালো না, বরং একটু সরে গেল। ভয়ে মুখ চুপসে গেছে। কখন না জানি তেনাদের চোখে চোখ পড়ে যায়। আচ্ছা, যদি সত্যি সত্যি চোখে চোখ পড়ে যায়, তাহলে কি করা উচিত? লাজুক মুখে হাসা উচিত, নাকি ভয়ে জ্ঞান হারানো উচিত? কি করবে সে? কোনটা করলে ভালো হবে? এসব ভেবে পরক্ষণেই ভাবলো, আরে ধুর, পাশে শুদ্ধ ভাইয়ের মতো এমন সারমার্কা তেনাভূত থাকতে এত কিসের ভয়? একথা ভেবে মুখ টেপে হাসলো। এরপর গ্রিলের ফাঁক গলিয়ে বৃষ্টির পানি ছুঁয়েই মন ভালো হয়ে গেল। ভুলে গেল কিছুক্ষণ আগের ঘটনা। মুখ ভর্তি হাসি নিয়ে মিষ্টি করে ডাকলো, শুদ্ধ ভাই। শুদ্ধ বলল, যা করতে বলেছিলি করে বিদায় হ। কর্কশ কণ্ঠে কথাটা বলতে দেখে শীতলের মুখের হাসি নিভে গেল। মলির মুখে তাকালো পাশে দাঁড়ানো বর্বর মানবটার দিকে। সমসময় খ্যাক খ্যাক করে কেন? একটু ভালো করে বললে কি হয়? ততক্ষণে জেনারেটর অন হয়ে গেছে। ঝকঝকে আলোয় ভরে গেছে শুদ্ধ রুম। তাই সে বলল, রুমে চলুন। শুদ্ধ বলল, রুম কি তোর বাপের নাকি তোর শ্বশুরের যে তোর কথা মতো রুমে যেতে হবে? শীতল বলল, বড় আবুকে বলে দেবো কিন্তু আপনি অকারণে আমার সাথে খারাপ ব্যবহার করেন। শুদ্ধ বলল, আমিও বলবো, যখন তখন আমার রুমে এসে আমাকে বিরক্ত করিস। শীতল বলল, কই যখন তখন আসি? এখন এসেছি কারণ আপনার কারণে মৌমাছির কামড় খেতে হয়েছে আমাকে। যা করেছেন তা দেখবেন না। শুদ্ধ বলল, আমি করেছি? আমি করলে দাঁড়িয়ে থাকার অবস্থায় থাকতি? কথা বাড়াস না, রুমে যা। শীতল বলল, রুম কি আপনার বাপের নাকি আপনার শ্বশুরের যে আপনার কথা মতো রুমে যেতে হবে? একথা বলে সে নিজেই খিলখিল করে হেসে পানি ছুড়ল শুদ্ধের দিকে। এবার শুদ্ধের মেজাজ বিগড়ে গেল। সে শক্ত হাতে শীতলের লম্বা বেনুনি হাতে পেঁচিয়ে টান দিতেই শীতল ব্যথাতুর শব্দ করে উঠল। চুল ছাড়াতে মোচড়ামুচড়ি করতে লাগলো। তখন শুদ্ধ হাতের বাঁধনে দ্বিগুণ চাপ প্রয়োগ করে বলল, এত জ্বালাস কেন আমাকে? কি সুখ পাস আমাকে জ্বালিয়ে? শীতল বলল, উহ, লাগছে শুদ্ধ ভাই, ছাড়ুন। শুদ্ধ বলল, আর জ্বালাবি? শীতল বলল, জ্বালাবো। একথা শুনে হাতের মুঠ আরো শক্ত করে ধরতেই শীতল ও মাগো বলে কেঁদে উঠল। আর জ্বালাবে না বলে কথা দিল। তখন শুদ্ধ চুল ছাড়লো। ছাড়া পেয়ে মুখ ভেঙচি দিয়ে রুমে চলে গেল শীতল। একে একে ছড়ানো জামা কাপড়গুলো গুছিয়ে রাখলো। পূর্বের ন্যায় সব পারফিউমের কৌটাগুলো থরে থরে সাজালো। এবারের পারফিউমের বোতলগুলো ডিজাইন অন্যরকম সুন্দর। সবগুলো বোতল কাঁচের। অফ হোয়াইট কালার বিধায় লাইটের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সে সাজাতে সাজাতে প্রতিটা পারফিউম নিজের গায়ে স্প্রে করেছে। সুগন্ধ শুঁকছে। সব গোটা মিলিয়ে অদ্ভুত সুগন্ধ বের হচ্ছে শরীর থেকে। এসব করতে করতেই হঠাৎ তার স্মরণে হলো উপন্যাসের প্রিয় উক্তিটার কথাটা। বিড়বিড় করে একবার আউড়ে নিল, কাউকে জীবন্ত লাশ বানাতে চাও, তবে তার সর্বাঙ্গে তীব্র ভালোবাসার জীবাণু ছড়িয়ে দাও। রন্ধ্রে রন্ধ্রে তুমি নামক রোগ ছড়িয়ে দাও। তোমার নাম আর কঠোরিতেই খোদাই করতে বাধ্য করো। যদি করো, দেখবে সে মরবেও না, তবে ভালো থাকবেও না। প্রাপ্তি হিসেবে দেখবে পুরো মানুষটাই তোমার দখলে, তোমার আয়ত্তে। মনে মনে একথা আওড়ে সে উকি মেরে দেখলো শুদ্ধকে। দু পকেটে হাত গুজে এখনো ওভাবেই দাঁড়িয়ে আছে। অশান্ত পুরুষ শান্ত হওয়ার কারণ বুঝল না সে। তার জানা মতে এতটাও বৃষ্টিপ্রেমী না শুদ্ধ ভাই। তবে এই নিয়ে আর ঘাটাঘাটি করলো না, শুধু চেঁচিয়েই বলল, শীতল, আর একটা ট্রলি কোথায়? কই খুঁজে পাচ্ছে না তো শুদ্ধ ভাই। শুদ্ধ এসে ট্রলি বের করে বিছানায় আধশোয়া হয়ে বসলো। ফোন কল করতে করতে হাসানের মেসেজ এলো। তার বউটা জব্দ হয়েছে। আগের মতো খারাপ ব্যবহার করছে না, বরং স্বামীকে চোখে হারাচ্ছে। মেসেজটা ফ্রেন্ডদের চ্যাট গ্রুপে বলায় মজা করা শুরু হয়ে গেল। হাসানকে পচাচ্ছে সবাই, বেবি নিয়ে নেওয়ার বুদ্ধি দিচ্ছে। কেউ বিনামূল্যে টিপসও দিচ্ছে। শুদ্ধ বন্ধুদের মস্করা দেখে হাসলো শুধু। এদিকে কার্পেটের উপরেই বসে পড়েছে শীতল। ট্রলির চেন খুলে দেখছে কি কি এনেছে। তার পছন্দের চকলেট দেখে চটজলদি মুখে পড়ল।
আর দুটো খোসা ছাড়িয়ে পাশে রাখলো। তার মোট খচমচ করে চিবাতে চিবাতে তিনটে একই রকম লেডিস ওয়াচ দেখে বলল, আমাদের তিন বোনের জন্য এত চমৎকার স্মার্ট ওয়াচ, তবে তিনটের মধ্যে কোনটা নেবে বুঝে উঠতে পারলো না, তাই তিনটেই শুদ্ধর সামনে নিয়ে গেল। একবার ওয়াচগুলোর দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকালো, তারপর খুশিতে গদগদ হয়ে শুধালো, আমার কোনটা শুদ্ধ ভাই? শুদ্ধ বলল, একটাও না, তিনটের মধ্যে একটা শখ, আর একটা স্বর্ণের, আর একটা। শীতল বলল, আর একটা? শুদ্ধ বলল, ঐশ্বর্যের। শীতল বলল, ঐশ্বর্য কি আপনার বোন লাগে? শুদ্ধ বলল, আমি বলেছি সে আমার বোন। শীতল বলল, বোন না তো একই রকম ওয়াচ নিলেন কেন? শুদ্ধ বলল, এর কৈফিয়ত তোকে দিতে হবে, তোর যা নেওয়ার নিয়ে বিদায় হ। একথা শোনা মাত্রই শীতলের হাসি মিলিয়ে গেল, অন্ধকার নেমে এলো স্নিগ্ধ মুখ জুড়ে। তিনটে ঘড়ির দিকে একবার তাকিয়ে ফিরে গেল টলির কাছে। ঘড়িগুলো আগের স্থানে রেখে টলির চেন আটকে উঠে দাঁড়ালো। খোসা ছাড়ানো চকলেটটা ছুঁড়ে মারলো কার্পেটের ওপর। অপমানে পুরো মুখ থমথম করছে। তখন শুদ্ধ বলল, কি হলো, নিলেই না? শীতল বলল, লাগবে না, দরজা খুলে দিন। শুদ্ধ বলল, হঠাৎ কি হলো, মুখ চুপসে গেল কেন? কিছুই পছন্দ হয়নি? শীতল বলল, অনেক রাত হয়েছে, কাল নেব। শুদ্ধ বলল, পেটে পেটে হিংসে কেন তোর? মন পরিষ্কার কর। শীতল বলল, আমি খারাপ, তাই আমার মন মানসিকতাও খারাপ, কথা বাড়াবেন না, দরজা খুলুন। শুদ্ধ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। সে উঠছে না দেখে শীতল একের পর এক ভুল পাসওয়ার্ড ইন করতে লাগলো। শুদ্ধ উঠে এক হাত টেনে দরজা থেকে ধরালেই শীতল চেঁচিয়ে বলল, সব সময় সব কিছু ভালো লাগে না। শুদ্ধ বলল, বস, ভুল পাসওয়ার্ডে দরজা লক হয়ে গেছে, একটু পর নিউ পাসওয়ার্ড ইন হলে দরজা খুলবে। একথা শুনে শীতল বসলো, মেঝের দিকে তাকিয়ে ভাবছে কিছু। সে হঠাৎ মুখ তুলে তাকালো, বিছানায় আধশোয়া শুদ্ধর আপাতমস্তক দেখলো, কিছু একটা চিন্তা করলো। কিয়ারা প্রায়ই বলে শুদ্ধ ভাই সুদর্শনের সেরা। তার পারফেক্ট হাইট, চোখ, নাক, ঠোঁট, কথা বলার ভঙ্গিমা, হাঁটার স্টাইল, পোশাকের ধরনে আভিজাত্যের ছাপ। আসলেই কি তাই? যদিও খেয়াল করা হয়নি সময়ই বা কোথায়, কারণে অকারণে ধমকের উপর রাখলে খেয়াল করা সম্ভব। তাছাড়া শত্রুকে কেউ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে? এই চৌধুরী বাড়িতে অঘোষিতভাবে তার একটাই শত্রু, সইব শুদ্ধ। কথা বলার ইচ্ছে না থাকলেও থমথমে কণ্ঠে বলে বসলো, আপনি কি ঐশ্বর্যকে ভালোবাসেন? শুদ্ধ বলল, সে তো তোর অনেক বড়, সম্মান দিয়ে কথা বল, নয়তো চেলাকার তোর পিঠে ভাঙবো বেয়াদব। শুদ্ধ বলল, ভালোবাসার কি বুঝিস তুই? শীতল বলল, বুঝি না বলেই তো বুঝতে চাচ্ছি। শুদ্ধ বলল, বুঝতে হবে না, তাছাড়া কাকে ভালোবাসি না বাসি কৈফিয়ত তোকে দেবো কেন? শীতল বলল, কেন দেবেন না? শুদ্ধ বলল, কেন দেবো বল, তুই কে? শীতল বলল, আমি কেউ না। শুদ্ধ বলল, না। শীতল বলল, সত্যিই কেউ না? শুদ্ধ বলল, বললাম তো না। কথা বলে শুদ্ধ উঠে দরজায় নিউ পাসওয়ার্ড ইন করলো, তারপর বলল, বের হ। অভিমানী চোখে তাকিয়ে শীতল রুম থেকে বেরিয়ে গেলে শুদ্ধ সজোরে দরজা আটকে দিল। বিড়বিড় করে বকতে বকতে শুয়ে পড়ল। বকবক করে মাথা ব্যথা বাড়িয়ে দিয়েছে ফাজিলটা। পরের দিন সকালবেলা, ঘড়িতে সকাল 8টা। খাবার টেবিলে বসেছে বাড়ির সবাই। বড়রা গল্প করছে, গিন্নিরা খাবার পরিবেশন করছে, কিন্তু বাড়ির কনিষ্ঠ 3 সদস্য শীতল, সাম্য, সৃজন মন খারাপ করে চুপ করে বসে আছে। একটু পরে শুদ্ধ এসে চেয়ার টেনে বসলো। তার উপস্থিতি বুঝেও শীতল তাকালো না, আর না কোনো কথা বলল। তারপর সায়ন এলো, গা ঘেঁষে বসে পড়ল স্বর্ণের পাশে। অতি সন্তর্পণে স্বর্ণের একটা হাত গুজে নিল তার হাতে। স্বর্ণ জানে হাত ছাড়ানো সম্ভব নয়, তাই অযথা বিশেষ চেষ্টা করলো না, বরং মুচড়ামুচড়ি করলে অন্যের নজরে পড়ার সম্ভাবনা আছে। এদিকে তারাফাত চৌধুরী তখন শাওন চৌধুরীর সাথে জরুরি ব্যাপারে কথা বলায় ব্যস্ত। এদিকে এখনো খেয়াল করেননি, তবে সিতারার ইশারায় তাকালেন অভিমানে পূর্ণ 3টে মুখ পানে, গলা খাকারি দিলেন। তবুও তাকালো না ওনার বাগানে 3টে ফুটফুটে ফুল। বুঝলেন গুরুতর কিছু, তাই আদর দিয়ে ডাকলেন, প্রিয় বড় আব্বুর ডাক উপেক্ষা করার সাহস নেই কারো, তাই সাম্য টেবিলে থুতনি রেখে অভিমানী স্বরে জবাব দিল, সাম্য, আমি বুঝে গেছি তুমি আমাদেরকে আর ভালোবাসো না বড় আব্বু। সারাফাত চৌধুরী বললেন, একথা মনে হলো কেন বাবা? এবার সৃজন জবাব দিল, আমরা তোমার একটা কাজে ভীষণ কষ্ট পেয়েছি বড় আব্বু। সারাফাত চৌধুরী বললেন, কি কাজে কষ্ট পেয়েছো বলো আমাকে, না বললে বুঝবো কিভাবে? এবার শীতল মুখ তুলল, সবাইকে একবার করে দেখে নিয়ে টেবিলের নিচ দিয়ে সাম্যকে চিমটি কেড়ে আসল প্রসঙ্গে কথা বলার ইঙ্গিত দিল। মনের ইঙ্গিত পেয়ে সাম্য কণ্ঠে এক আকাশ সমান দুঃখে ঠেলে বলল, তুমি নাকি আজকের দিনে বড় আব্বুকে বিয়ে করেছিলে, অথচ আমাদেরকে কাউকেই নিয়ে যাওনি কেন বড় আব্বু? সাম্যের কথা শুনে বড়দের হাত থেমে গেছে, বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে সাম্যের দিকে। সাম্যের কথা শেষ হতেই সে পুনরায় সৃজন বলল, আমরা গেলে খুব মজা করতে পারতাম, কিন্তু কেন নিয়ে গেলে না আমাদের? সাম্য সৃজনের কথা শুনে সায়ন মিটিমিটি হাসতে হাসতে বাবার দিকে তাকালো। সারাফাত চৌধুরী চোখ মুখে অস্বস্তি ফুটে উঠেছে, জবাবে কি বলবেন সেটা
সেটাই চিন্তা করছেন বোধহয়। সিতারা চৌধুরী তরকারি আনার ছুতোই রান্নাঘরে চলে গেছেন। বাবা মার অবস্থা দেখে সায়নের মাথায় শয়তানি বুদ্ধি উদয় হলো। বাবার থেকে একটানা গালমন্দ খেতে খেতে অরুচি এসে গেছে। এই সুযোগে বাবাকে ফাঁদে ফেলার বাঁধ রেডি করে ফেলেছে। এদিকে সাম্য সৃজন এখনো জবাবের আশা সারাফাত চৌধুরীর দিকে তাকিয়ে আছে। তাদের আরেকটু উস্কে দিতে সায়ন কিছু বলার আগে শীতল মনির মুখে বলল, আমরা ছোট বলে কেউ আমাদের গুরুত্বই দেয় না। এতদিন জানতাম বাড়ির কেউ না ভালোবাসলেও বড় আব্বু আমাদের ভালোবাসে, কিন্তু আজ জানলাম বড় আব্বু আমাদেরকে না জানিয়ে বিয়ে করে নিয়েছে। আর কিছু বলার নাই, কষ্ট হচ্ছে। সায়ন বলল, তোরা তো ছোট, আমি তোদের সবার বড়, তাই আমাকেই সাথে নেয়নি। আসলে এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই রে। থাক, কষ্ট পাস না। আমার বাপের বিয়েতে রোস্ট খেতে পাসনিস তো তাতে কি হয়েছে বল, আমার বিয়েতে তোদের ডাবল রোস্ট খাওয়াবো। তখন সৃজন প্রতিবাদ করে বলল, না, আমি বড় আপুর বিয়েতেই রোস্ট খাবো। এদিকে সিরাজ, সিমিন, শখ ও শাওন চৌধুরী পারছে না হেসে মাটিতে গড়াগড়ি খেতে। দম ফাটা হাসি চেপে রাখাও কষ্টকর। সেই কষ্টের হারেই টের পাচ্ছে ওনারা। ছেলের কথা শুনে সারাফাত চৌধুরী কপাল কুঁচকে তাকালেন। বেয়াদবটা কি বলছে এসব? কোথায় ছোট ভাই বোনদের বুঝিয়ে শুনিয়ে প্রসঙ্গ পাল্টে দেবে তা না, সে নিজেই আরো উস্কে দিচ্ছে। বড় আবুর বিয়েতে সায়ন ভাইয়া ছিল না শুনে ছোটরা আরেক দফা হতাশ হলো, কষ্ট পেল। নাস্তার প্লেটও দূরে ঠেলে দিল। খাবে না তারা, মনের দুঃখে আজ সারাদিন না খেয়ে থাকবে। এবার সারাফাত চৌধুরী কাতর চোখে সহধর্মীকে দেখে মুখ টিপে হাসছে দেখে হতাশ হলেন। এবার উপায়? শুদ্ধ বলল, কে কে বিয়েতে যাসনি কাউন্ট কর। শুদ্ধের কথা শুনে সবার আগে হাত তুলেছে সিরাজ। আবেগে হাত তুলে বেচারি লজ্জার মুখে কাচুমাচু করছে। ওনাকে লজ্জা থেকে বাঁচালো সায়ন। সে সিমিনকে হাত তুলতে ইশারা করলো। সিমিন হাত তুলে সায়নের দিকে তাকালো। সায়ন মাথা নাড়ালো, অর্থাৎ সেও যায়নি। তারপর শুদ্ধ দিকে তাকালো। শুদ্ধ তাকালো শখের দিকে। শখ তাকালো স্বর্ণের দিকে। স্বর্ণ ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের দিকে। শীতল তাকালো সাম্যের দিকে। আর সাম্য তাকালো সৃজনের দিকে। সৃজন তাকালো পাশের ফাঁকা চেয়ারে। কেউ নেই দেখে তাকালো বড় আবুর দিকে। এবার ওনার মুখ দেখার মতো হয়েছে। কাউন্ট করে দেখা গেল না যাওয়ার সংখ্যা বেশি। ওনাদের বিয়েতেও অ্যাটেন্ড করার তীব্র ইচ্ছের কথা জানিয়েছে। অর্থাৎ ছেলে মেয়েদের অনুপস্থিতিতে মাকে বিয়ে করার পানিশমেন্ট হিসেবে মা বাবার আবার বিয়ে দেওয়া হবে। এবারে সাক্ষী হবে ছেলে মেয়েরা। একথা শুনে সারাফাত চৌধুরী নাকচ করে গুরু গম্ভীর সুরে বললেন, পাগল হলে তোমরা? ছেলে মানুষই বাদ দাও, অন্য কিছু ভাবো। একথা শুনে শুদ্ধ গ্লাসে পানি ঢালতে ঢালতে জবাব দিল, সাম্য, সৃজন, তোরা তাহলে জেনে নে কেন আমাদেরকে বিয়ের আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল। না বলা অবধি ছাড়বি না। অন্যায় করেছে, কেন করেছে এর জবাব দিতেই হবে। আরেক ফাজিলের কথায় সারাফাত চৌধুরী মনে হলো দেয়ালে মাথা ঠুকতে। এতদিন খাইয়ে পড়িয়ে এক একটা বাঁশ তৈরি করেছেন, এখন কারণে অকারণে সেই বাঁশ নিজেকেই হজম করতে হচ্ছে। সিতারা সে কখন লজ্জায় থেকে বাঁচতে রান্নাঘরে চলে গেছেন, আর বেরি হননি। ছেলে মেয়েদের সাথে না পেরে সারাফাত চৌধুরী রাজিই হতেই হলো। উনি কোনো রকমে নাস্তা থেকে উঠে পড়ল। সায়ন বলল, বাবা, একটা রিসোর্ট বুক করে ফেলি, সেখানে বিয়ে বাসরের ব্যবস্থা থাকবে। সারাফাত চৌধুরী বললেন, আহাম্মক কোথাকার। একথা বলে উনি দ্রুত পায়ে স্থান ত্যাগ করলেন। তবে যেতে যেতে ঠিকই শুনলেন অট্টহাঁটির শব্দ। বাবাকে তড়িঘড়ি যেতে দেখে সায়ন সকলের দিকে তাকিয়ে বলল, বাবাকে বাঁশ দেওয়ার বুদ্ধিটা কার মাথা থেকে বেরিয়েছে? হাত তুলো, সে গিফট পাবে। একথা শুনে শীতল গদগদ হেসে এক হাত তুলল। ভোর রাতে তার স্মরণ হয়েছে আজ বড় আব্বু ও বড় মায়ের বিবাহ বার্ষিকী। কোনো বাড়ি জাঁকজমকভাবে কিছু করা হয় না, কারণ সারাফাত চৌধুরী পছন্দ করেন না। এজন্য সেই সাম্য ও সৃজনের মাথায় একথা ঢুকিয়েছে যে তাদের বড় আব্বু তাদের ভালোবাসে না। ভালোবাসলে কেন ওনাদের বিয়েতে নিয়ে গেল না? ব্যাস, বাকিটা ইতিহাস। আজ রাতে সেহেরি খেয়ে কালকে থেকে রোজা, তাই আজ দুপুরে বিয়ের কাজ সারা হবে। বাড়িতে বিয়ে বিধায় আনন্দের সীমা নেই। তবে বিয়ের খাওয়া দাওয়া হবে রিসোর্টে। ইতিমধ্যে 3 ঘন্টার জন্য রিসোর্ট বুকিং করেছে সায়ন। তার এক বন্ধুর রিসোর্ট বলেই হয়েছে। 3 ঘন্টার মধ্যে কাজ সারতে হবে। সন্ধ্যায় আবার আরেকজনের গায়ে হলুদের অনুষ্ঠান হবে। বাড়িতে এত আনন্দ দেখে শীতল খুশিতে ডগমগ হয়ে কল করলো শাহাদত চৌধুরীকে। হাসতে হাসতে জানালো পুরো ঘটনা। অতঃপর কথার মাঝে থেমে গিয়ে ধীরে ধীরে বলল, বাবা, তুমি আসবে না? শাহাদাত চৌধুরী বলল, না মা, তোমরা মজা করো। শীতল বলল, কাউকে বলে দেখো না বাবা, কয়েক ঘন্টার জন্য হলেও এসো। শাহাদাত চৌধুরী বললেন, তোমরা মজা করো মা, আমি দূরে থেকেও তোমাদের সাথে আছি। শীতল বলল, বিশেষ দিনগুলো তোমাকে কাছে পাই না কেন বাবা? মাঝে মাঝে খুব রাগ হয় তোমার চাকরির প্রতি, দায়িত্বের প্রতি। এই দায়িত্ব দায়িত্ব করে আমাদেরকে সময় দাও না তুমি। শাহাদাত চৌধুরী মেয়ের ছলছল চোখ দেখে নিঃশব্দে হাসলেন।
এ নতুন কিছু না। বিশেষ দিনগুলো বাবাকে না পেলে মেয়েটা এভাবেই অভিযোগ করে বসে। স্বর্ণ বুঝদার, শীতলের মতো যখন তখন আবদার জোরে বসে না। তবে মাঝে মাঝে তার চোখ জোড়াও বলে বাবা এসো, কিন্তু আবেগে পড়ে দায়িত্বকে অবহেলা কখনো করেননি, করবেও না। এতে মৃত্যুই সই। বাবা আসবে না জেনে শীতল মুখ ভার করে ফোনটা তার মায়ের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। সারাদিন বিয়ের ঝামেলা থেকে ক্লান্ত দেহে বাসায় ফিরেছে সবাই। শুদ্ধর সাথে সায়নের কিছু একটা নিয়ে খুব কথা কাটাকাটি হয়েছে। তবে সায়ন ভাইয়ের কথায় হেসেছে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। ভাইকে হাসতে দেখে শুদ্ধ রাগে জেদে সবার আগে রিসোর্ট থেকে বেরিয়ে বাসায় এসে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে রাগে গা কাঁপছে। এর কারণও শীতল। সব দোষ ওই বেয়াদবটার। আজ সারাদিন জ্বালিয়ে মেরেছে, আর এসব ভুলভাল কাজে ওকে উস্কে দিয়েছে সায়ন। ভালোবাসা জীবাণু টিবাণু বলে আজাইরা সব যুক্তি দিয়ে ব্রেন ওয়াশ করেছে গাদিটার। কয়েকদিন ধরেই হচ্ছে এসব। মাথা মোটা গাদিটাও সেসব ব্রেনে ঢুকিয়ে তাকে জ্বালাচ্ছে। যখনই শীতলের দিকে তাকিয়েছে তখনই তাকে শীতল আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। মানে হয় এসবের। সে সময় নিয়ে শাওয়ার নিয়ে বের হতেই দেখে শীতল বিছানায় বসে আছে। পরনে অনিয়ন কালারের শাড়ি, খোলা চুল, কপালে ছোট্ট একটা কালো টিপ। দুপুর থেকে মাথায় হিজাব পরা থাকলেও এখন নেই। ওকে দেখেই শুদ্ধ খাটের নিচে থাকা চেলাকারটা নিয়ে এক বাড়ি বসিয়ে দিল শীতলের বাহুতে। শীতল ও মাগো বলে কোকিয়ে উঠল। অন্য সময় হলে হাউমাউ করে কেঁদে উঠত, কিন্তু এখন কাঁদা তো দূর, বসা থেকে উঠে দাঁড়িয়ে তারই পায়ের পাতার উপর উঠে দাঁড়িয়েছে। চোখে ভয়ের লেশ মাত্র নেই। শীতলের পাগলামি দেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। কেবল শাওয়ার নিয়েছে তারপরেও দরদরে ঘামছে সে। কানের পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে সরু চিকন ঘাম। তার পায়ের পাতার উপর দাঁড়ানো শীতলকে বড্ড বেশি অচেনা লাগছে। চোখে অন্যরকম চাহনি, ঠোঁটে যেন সর্বনাশা কিছু ইঙ্গিত। তবে সে কিছুতেই এসবকে প্রশ্রয় দেবে না। তাই শীতলকে সজোরে ধাক্কা দেওয়ার আগেই শীতল শুদ্ধর কাঁধ শক্ত করে আঁকড়ে ধরল। অতঃপর কিছু বুঝে ওঠার আগেই শুদ্ধর কানে 2 ইঞ্চি নিচে নরম মাংসে চুমু এঁকে বসল। হঠাৎই নরম উষ্ঠর ছোঁয়ায় কেঁপে উঠল শুদ্ধর সর্বাঙ্গ। চোখে মুখে সম্বিত ভাব। কেবলই কি ঘটল তা বুঝে ওঠার আগেই শীতল ফিসফিসিয়ে বলে উঠল, শুদ্ধ ভাই, আপনার নামে যদি 2-1টা কলঙ্ক মাখি আপনি কি রাগ করবেন? হুম? ঘড়িতে তখন বেলা 11টা। থমথমে মুখে বাড়ির বড় কর্তা সারাফাত চৌধুরী বসে আছে বিলাসবহুল সোফায়। পরনে সাদা পাজামা পাঞ্জাবি, চোখে মুখে একরাশ বিরক্তি। উনি একই স্থানে বসে আধা ঘন্টা যাবৎ দেখে যাচ্ছেন অন্য সব সদস্যের হুটোপুটি, এটা ওটা নিয়ে চিৎকার চেঁচামেচি। কোনোদিনও বাবা মায়ের বিয়েতে তার ছেলে মেয়েরা আদৌ বরযাত্রী রূপে গিয়েছিল কিনা তার জানা নেই। হয়তো চৌধুরী বাড়িতে এই ঘটনা বিরল, যদিও এটা অস্বাভাবিক ঘটনা নয়। কারণ এ বাড়িতে এক এক পণ্ডিতের বসবাস। এরা নিজেরা এক একটা নিউটন কিংবা অ্যালবার্ট আইনস্টাইন। নতুবা এই বয়সে বাবাকে নতুন করে বিয়ের পিঁড়িতে বসায়, নাকি এসব অত্যাচার করে? এখানে উনিই বর, অথচ ওনার মতের দাম নেই, কিছু বলারও সুযোগ নেই। কিছু বলতে গেলে বড় দামড়া দুটো ঠিকই পাল্টা যুক্তি দাঁড় করাচ্ছে, নতুবা অবুঝ বাচ্চাগুলোকে ভুলভাল বুঝিয়ে আরও উস্কে দিচ্ছে। তারা মূলত চাচ্ছেই ওনাকে অস্বস্তিতে ফেলতে। বড় গাধা কিছুক্ষণ আগে বলেছে সে নাকি ভালো বাবা ডিজার্ভ করে। তার মায়ের উচিত ছিল জেনে বুঝে একজন ভালো মানুষকে বিয়ে করা। একথা তারা বোঝালো উনি ভালো মানুষ না। ছেলের কথা শুনে শুধু চিৎকার করে বলতে পারেনি, এই বেয়াদব, তোকে পয়দা করলাম আমি, বড় করলাম আমি, পড়ালেখা শেখালাম আমি, অথচ এখন তুই আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে বাস দিচ্ছিস? এই তোর শিক্ষা? কিন্তু বুকের কথা মুখ ফুটে বলতে পারেনি কিছুই। পারবেন কিভাবে? ছেলের মতো বেহায়া নাকি উনি? ব্যাপারটা এখানে থামলেও হতো। তা অবশ্য থামেনি। বাড়ির বউরা শতরূপাকেও ঘটনাখানা জানিয়েছে। এইমাত্রই শতরূপা দ্বিতীয় বিয়ের জন্য অভিনন্দন জানালো। সেও নাকি গেস্ট নিয়ে রিসোর্টে ভাইয়ের বিয়েতে খেতে যাবে। ছি ছি, এসব কি সহ্য হয়? তাছাড়া লোকে কি বলবে? সামনে না বলুক, পেছনে তো ঠিকই বদনাম করবে। বলবে বুড়ো বয়সে ভীমরতি। ছেলে বিয়ে দেওয়ার বয়স হয়ে গিয়েছে, অথচ উনি নিজেই বিয়ের পিঁড়িতে বসেছে। একটু পরেই সূর্যোদয় রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেবে ওনারা, অথচ বাড়ির মেয়ে বউদের সাজগোজই শেষ হয়নি। যে যার মতো সময় নষ্ট করছে, অথচ কিছু বলতেও পারছেন না। কারণ একবার বলতে গিয়ে কনিষ্ঠ বিচ্ছু সাম্যের কথায় অপদস্থ হতেও হয়েছে। তাই ভেবেছেন কিছুই বলবেন না, বললেই তখনকার মতো শুনতে হবে। বিয়ের জন্য বড় আব্বুর তর সইছে না। শীতল, শখ, স্বর্ণ 3 বোন এক রুমে রেডি হচ্ছে। স্বর্ণ শখের শাড়ির কুচি ঠিক করে দিচ্ছে। তারা 3 বোনই শাড়ি পরবে। রং আলাদা হলেও একই কোয়ালিটির শাড়ি, সঙ্গে ম্যাচিং হিজাব। এদিকে শীতল এখনো মুখ ভোঁতা করে চুপ করে বসে আছে। ভাব দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দেবে। কারণ তার এক চোখে আইলাইনার মোটা, আর আরেক চোখে টেরাবাঁকা এবড়ো থেবড়ো।
তখন সৃজন না দাঁড়ালে এমন হতো না। পাজিটাকে বারবার বারণ করা সত্ত্বেও তাকে নাড়িয়েছে, ফলস্বরূপ কষ্ট বৃথা। এখন মুছতে গিয়ে পুরো মুখ কালি হয়ে গিয়েছে। শীতল মুখ কাঁদো কাঁদো করে আয়নায় নিজেকে দেখলো, ভূতের মতো দেখাচ্ছে। হুট করে কারোর সামনে দাঁড়ালে নির্ঘাত অক্কা পাবে। নিজের করুণ অবস্থা দেখে শীতল দুঃখ ভরা কণ্ঠে শখকে ডাকলো, বলল, আপু আইলাইনারটা ঠিক করে দাও না। শখ বলল, এই তো সোনা, আর একটু দাঁড়া, হয়ে গিয়েছে আমার। তার আগে ঝটপট মুখ ধুয়ে আয় দেখি। শখের কথা শুনে শীতল ওয়াশরুমে গিয়ে পুরো মুখ ধুয়ে এলো। গরমের যে অত্যাচার, মেকআপ করার ভুল করাও যাবে না। তাছাড়া শুদ্ধ ভাই আছে, সে নিরামিষ টাইপের পুরুষ মানুষ, মেকআপ টেকআপ পছন্দ করে না। দেখা যাবে মুখের উপর বলেই বসবে, এই তুই অন্য গাড়িতে যা, এমনিতেই ওয়েদার গরম, তোর মুখের এত আটা ময়দা দেখে আরো গরম লাগছে। মানুষটার মুখে লাগাম নেই, যা তা বলে অপমান করে বসতে পারে, সেই সুযোগে থাকে বোধ হয়। শাড়ির সাথে হিজাবও তো পরতে হবে, নয়তো এক আছাড়ে নাড়ি ভুড়ি বের করে দিয়ে তাকেই জিজ্ঞাসা করতে পারে, বারণ করেছিলাম হিজাব ছাড়া বের হতে, আর বের হবি, আর আমার কথার অবাধ্য হবি? কী দরকার শুধু শুধু বকা খাওয়ার? তাছাড়া হিজাবের সাথে ভারী মেকআপ তার নিজেরও পছন্দ নয়, স্কিনেও শ্যুট করে না, কারণ তার সেনসিটিভ স্কিন। একটু এদিক ওদিক হলে দুগালে, কপালে, নাকে, ছুতরিতে ব্রণের দেখা মিলে। যদিও আজকাল মুখ ফ্রেশ আছে, দাগ ডাক নেই তেমন। স্বর্ণ কোথা থেকে কিসের কিসের যেন গুঁড়ো এনে দিয়েছে, সেসব দিলে পুরো স্কিন চকচক করে, এখনও করছে। তাই এসব মেকআপ টেকআপ না দিলেও চলবে। এসব ভাবতে ভাবতে আয়নার দিকে তাকিয়ে শীতল তার মুখের পানি মুছল। অনিয়ন কালারের শাড়ি পরেছে সে, ফর্সা গায়ে রংটা যেন ফুটে উঠেছে। শাড়িতে কি একটু বড় বড় লাগছে নাকি? লাগবেই তো, সে এখন কলেজে পড়ে। কলেজ ভাবা যায়? কলেজের পর মেয়ে বড় তো অবশ্যই হয়েছে, তাই না? মনে মনে একথা ভেবে মুখ টিপে হাসল শীতল। হঠাৎ মাথায় শয়তানি বুদ্ধি উদয় হলো। আচ্ছা, শুদ্ধ ভাই এখন কি করছে? ঘন্টাখানিক আগে সাম্য ও সৃজনকে চুল কাটাতে নিয়ে গিয়েছিল। বিচ্ছু দুটো জেদ ঝরেছিল তারা শুদ্ধ ভাইয়ের মতো চুল কাটবে, ওই কাটে নাকি হিরো হিরো লাগে। আজ তারাও হিরো হিরো লুক দিতে চায়। পরে শুদ্ধ সেখানে চুল কাটে সেখানে নিয়ে গিয়েছিল, নিজেও চুল কেটেছে আর বাকি দুটোও কাটিয়েছে। তারপর মানুষটা আর নিচে নামেনি। তাকে একবার জ্বালিয়ে এলে কেমন হয়? জ্বালিয়ে আস্তে আস্তে শখ স্বর্ণ আপু রেডি হয়ে যাবে। দুজন সাজালে সেও চটজলদি রেডি হয়ে নিতে পারবে। হ্যাঁ, যেই ভাবা সেই কাজ। সে শখকে আসছে বলে শাড়ির কুচি ধরে উপরে গেল। শুদ্ধর রুমে দরজা হালকা করে ভিজিয়ে রাখা, অর্থাৎ রুমেই আছে সে। আচ্ছা, দুম করে ঢুকে গিয়ে শুদ্ধ ভাইকে একটু চমক দেওয়া যাক। চমকে গিয়ে খুশিও হতে পারে, খুশির ঠেলায় কিছু টাকাও দিতে পারে। সকাল থেকে 2 হাত চুলকাচ্ছে, টাকা আসার সম্ভাবনা শতগুণ। তাই সারা শব্দ না করে ঢুকতে গিয়ে আচমকা নাকের উপর কুশন এসে পড়ল। কুশন ক্যাচ করে মুখ ভোতা করে দেখে শুদ্ধই ছুঁড়ে মেরেছে। এও বুঝলো নক না করে ঢোকার শাস্তি। শীতল কুশন ধরে রেখে গমগমে সুরে বলল, অপ্রয়োজনে আসিনি, প্রয়োজনেই এসেছি। শুদ্ধ বলল, বলে বিদায় হ। শীতল বলল, ফুল এনে দেন। শুদ্ধ বলল, ফুল কি করবি? শীতল বলল, চুলে লাগাবো। শুদ্ধ বলল, এই বুদ্ধি নিশ্চয়ই তোর মাথা থেকে বের হয়েছে। শীতল বলল, আমি ছাড়া সদ্বুদ্ধির মানুষ এ বাড়িতে আর কজন আছে? শুদ্ধ বলল, তা অবশ্য ঠিক। শীতল বলল, হ্যাঁ, এবার ঝটপট ফুল এনে দেন দেখি। শুদ্ধ বলল, ওসব ফুল টুল গুজতে হবে না, হিজাব পর। শীতল বলল, না, আমি হিজাব পরবো না। শুদ্ধ বলল, তাহলে আর যাওয়ার দরকার নেই, রুমে গিয়ে ঘুমা। শীতল বলল, কেন যাব না? আমার বড় আবুর বিয়ে, আমি যাব না? আর হিজাব ছাড়াই যাব। শুদ্ধ বলল, তাহলে আমি তোর পায়ের নলা কাটবো, আজই কাটবো। নিচে গিয়ে বল কেউ যেন হিজাব ছাড়া বের না হয়, আমার চোখে পড়লে খবর আছে এক একটার। শীতল বলল, এত সুন্দর শাড়ির সাথে হিজাব ভালো দেখাবে না শুদ্ধ ভাই? শুদ্ধ বলল, না দেখাক। শীতল বলল, প্লিজ। শুদ্ধ বলল, অজুহাত চলবে না, যা বলছি সেটাই কনফার্ম। শীতল বলল, এই শাড়ির সাথে কোন কালারের হিজাব পরবো তাহলে? শুদ্ধ বলল, বাড়িতে কি মেয়ে মানুষের অভাব যে এখানে আমাকে হিজাব চুজ করতে হবে? শীতল বলল, দিলে কি হয়, তুই যাবি এখান থেকে? শীতল বলল, বাড়ির মেয়েরা শাড়ি পরলে খ্যাচ খ্যাচ করতে নেই, সুন্দর নজরে একটু তাকাতেই হয়, প্রশংসা করতে হয়। একটু প্রশংসা করলে কারো জাত যায় না। শাড়ির কথা শুনে শুদ্ধ এতক্ষণে খেয়াল করলো শীতল শাড়ি পরেছে। এই শাড়ির নাম ধাম জানে না যদিও, তবে শাড়িটা সুন্দর, মানিয়েছে বেশ। আচ্ছা, মানালেই কি শাড়ি পরতে হবে? অবিবাহিত মেয়ের ঘন ঘন শাড়ি পরা কিসের? তারা জানে না শাড়ি পরলে নজর লাগে, নজর লাগলেই বাড়িতে ঘটকের আনাগোনা শুরু হয়, তখন প্রস্তাব আসতেই থাকে, যা চরম মাত্রায় অসহ্যকর। একথা ভেবে তার বিরক্তির মাত্রা দ্বিগুণ বাড়ল। আজ প্রচুর গরম, এই গরমে শাড়ি পরে যাবে শীতল? সামলাতে পারবে নাকি গিয়ে হাঁসফাঁস করে বলবে, কেউ আমাকে বাড়ি নিয়ে চলো, শরীর খারাপ করছে, আমি মরে যাচ্ছি? এসব তো নতুন না, এসব বহু পুরনো কথা, জানা কথা। তার প্রতিটা কাজকর্ম সম্পর্কে সকলেই অবগত কিনা? এই তো 2 মাস আগে এক ঘটনা। সেদিন সারাফাত চৌধুরী বন্ধুর মেয়ে বিয়েতে সে ছাড়া বাড়ির সবাই গিয়েছিল।
সেদিন শীতলও শাড়ি পরে গিয়েছিল। এই মেয়ের আবার শাড়ি পরতে ওকেশন লাগে না, মন ভালো থাকলেই মাঝে মধ্যে শাড়ি পরে। তবে এখনও নাকি শাড়ি সামলাতে শেখেনি। তবে কবে শিখবে কিংবা আদৌ শিখবে কিনা তা অবশ্য জানা নেই। তো সেদিন বিয়ে বাড়ি গিয়ে কুচি পায়ে বেঁধে পড়েছিল, মুখ থুবড়ে পড়ে থুতনি কেটে গিয়েছিল, রক্তারক্তি অবস্থা। নতুন বর বউকে রেখে সবাই ওকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিল। পরে সাওয়ান চৌধুরী তাকে ফোন করে শীতলকে বাড়ি আনার জন্য কথা বলেন। অগত্যা ল্যাবের কাজ রেখে বকতে বকতে বেয়াদবটাকে আনতে হয়। থুতনি শক্ত করে চেপে ধরার পরেও রক্ত বন্ধ হচ্ছিল না, কাঁদছিল খুব। ওর কান্না দেখে ভেবেছিল ব্যথায় কাঁদছে। রাগ ডাক ভুলে সান্ত্বনা দিয়েছিল, কাঁদিস না, মেডিসিন নিলেই ব্যথা কমে যাবে। একথা শুনে সে জবাব দিয়েছিল, সেলাই টেলাই যেন না করে শুদ্ধ ভাই, সেলাই করলে থুতনিতে দাগ পড়ে যাবে, তখন বিয়ে হবে না আমার। বরপক্ষে এসে বলবে থুতনি কাটা বউ নেব না আমরা। এভাবে একের পর এক পাত্র ফিরে গেলে তখন বিয়েই হবে না আমার। তার কথা শুনে ডাক্তার হো হো করে হেসে ফেলেছিল। পরে সেলাই না দিলেও থুতনিতে কাটা দাগ এখনও রয়েই গেছে। দূর থেকে বোঝা না গেলেও খুব কাছ থেকে বোঝা যায় দাগটা। তবু এ মেয়ের হুঁশ হয় না। প্রচলিত প্রবাদে আছে, ন্যাড়া বেলতলায় একবারই যায়, আর শীতল যায় বারে বারে। কেন যায়? কারণ বেল বারবারই তারই মাথায় পড়বে কিনা সেটাই দেখার জন্য যায়। নতুবা এই মেয়ের এতদিনে কাণ্ডজ্ঞান হতো। যার যা ভালো লাগে করুক, কাউকে কিছু বলবে না। শুদ্ধের হাতের বইটা সেলফে রেখে উঠে দাঁড়ালো। তারপর বলল, আমার পাঞ্জাবিটা। শুদ্ধর কথা শেষ হতে দিল না শীতল, তার আগেই হড়বড় করে বলল, শীতল এখন কোনো কাজ করতে পারবো না শুদ্ধ ভাই। শুদ্ধ বলল, কেন? শীতল বলল, শাড়ি পরে কাজ করলে শাড়ি নষ্ট হয়ে যাবে। তাছাড়া এ জীবনে একটা শাড়ি এনে তো বলতে পারলেন না। শীতল, ধর এটা তোর জন্য, পড়িস কেমন? মানুষের বড় ভাইয়া দেখি তার ছোট বোনকে কত কিছু কিনে দেয়, অথচ আপনি। শীতল বলল, এই জীবনে তো 1 টাকাও খরচ করতে দেখলাম না, এত টাকা কোথায় রাখবেন শুনি? শুদ্ধ শুধু শুনে গেল। সে আপাতত ভেবে পেল না মানুষ এত বেইমানি হয় কিভাবে। 3 বোনকে একই রকম ড্রেস কিনে দেওয়ার 2 মাসও হয়নি। 3 দিনের নাম খোদাই করা একই রকম স্বর্ণের ব্রেসলেট, নূপুর, দুল, ড্রেস, হিজাব, আরও কত কি এনে দিয়েছে। যতবারই ঢাকা থেকে আসে ততবারই কিছু না কিছু আনে। আর এই বেইমান বলছে সে নাকি কিছুই আনেনি কখনো। ঠোঁট মোছা মুরগি কোথাকার। আগে ভালো জিনিস তুলে নিয়ে এখন বলে কিনা কিছুই নেয়নি। ঘষেটি বেগম। বেগম এত তাড়াতাড়ি পাল্টি খায়নি যত তাড়াতাড়ি এই মেয়ে পাল্টি খেতে পারে। সে কথা বাড়ালো না। হালকা আকাশি রঙের পাঞ্জাবি বের করে বিছানার উপর রাখলো। আজ এটাই পড়বে। তারপর ওয়ালেট থেকে 200 টাকার নোট বের করলো, পাঞ্জাবির উপর রেখে ওয়াশরুমে চলে গেল। শীতল বুঝলো পাঞ্জাবি আয়রন করে দিলে টাকা তার। টাকা যেহেতু পাওয়া যাবে তাহলে দেরি কিসের? টাকার বেলাতে সে আবার না করতে পারে না। তাই একগাল হেসে আঁচল কোমরে গুজে আধ ভেজা চুলগুলো হাত কোপা করে নিল। তারপর শুদ্ধ বের করা পাঞ্জাবি নেড়েচেড়ে মুখ কুচকালো। এটা তার ভালো লাগলো না। শুদ্ধ ভাইকে তো সাদা পাঞ্জাবিতেই বেশ লাগে। তাই সে কাবার্ড খুলে হ্যাঙ্গার ঝুলানো অনেকগুলো পাঞ্জাবির মধ্যে থেকে খুঁজে খুঁজে সাদা পাঞ্জাবি বের করলো। এই পাঞ্জাবিটা একটু বেশিই সুন্দর। এর আগে পরেনি বোধহয়, একেবারে নতুন। বুকের কাছে ডিজাইনও বেশ। সে পাঞ্জাবিটা নিজের হাতে ধরে আয়নার সামনে দাঁড়িয়ে খুব আফসোস করলো। মেয়েদের যদি পাঞ্জাবি পরার নিয়ম থাকতো সেই কবেই এটা চুরি করে নিয়ে যেত। কিন্তু তা তো নেই। কেন যে এমন নিয়ম বের করা হয় না, নারী পুরুষ সমান অধিকার, তাহলে পুরুষ পাঞ্জাবি পরলে নারী পরতে পারবে না কেন? একথা ভাবার পর মুহূর্তে পাঞ্জাবিটা নিজের গায়ের উপর থেকে সরিয়ে শাড়ি পরা নিজেকে দেখে মুচকি হাসলো। ছোট ছোট চুলগুলো কানের পেছনে গুজে বিড়বিড় করে উচ্চারণ করলো, শাড়িতেই নারী। অতপর গুনগুন করতে করতে সে যত্ন করে পাঞ্জাবিটা আয়রন করে দিল। তারপর সে দেখলো ড্রেসিং টেবিলে একটি তাকে ওয়াচের কানেকশন, এক একটা এক এক রকম। সে গ্লাস সরাতে গিয়ে বুঝলো লক করা। কিছু ভেবে পারফিউম রাখা তাকের গ্লাস খুলতে গিয়েও দেখলো সেটাও লক। টানাটানি করে খোলা গেল না। তবে সে রাগ করা তো দূর, ফিক করে হেসে ফেলল। একবার ভেঙেছে দেখে বেচারা ভয় পেয়ে লক করে রেখেছে। তবে কি বিশুদ্ধ পুরুষ মনে মনে তাকে ভয় পায়? হুম। এতক্ষণ একা একা হাসলো সে। তারপর হঠাৎ মনে পড়লো সাজগোজ করা হয়নি তার। শখ বোধ হয় ডাকছে। এই রুমটা তো সাউন্ড প্রুফ, ডেকে মরে গেলেও কারো ডাক কানে পৌঁছাবে না। তাই সে ওয়াশরুমের দরজায় থাবা দিয়ে বলল, সায়েন্টিস্ট মানুষের মেলা টাকা, 200 টাকা লস হয়ে যায়, তাই 1000 টাকা নিয়ে গেলাম। এই কথা বলে 200 টাকার নোটটা ওয়ালেটে রেখে দৌড়ে বেরিয়ে গেল। আসলে হিজাব পরবে না বলে শুদ্ধকে রাগাতে এসেছিল। আর পাঞ্জাবি আয়রন করার কাজ এ নতুন নয়। বাবা এলে বাবারটা করে দেয়, সায়ন ভাইয়ারটাও করে। সাম্য সৃজনই করতে হয়। বড় আব্বু মেজো আব্বু কখনো কখনো আয়রন করার কাজও দেয়। কখনো কখনো বোতাম লাগানোরও হুকুম আসে। বাড়ির ছোট সদস্য হলে এমন টুকটাক সব কাজ করতেই হয়। অভ্যাস আছে। শীতল শাড়ি ধরে কোনো মতে সিঁড়ি বেয়ে নেমেই ছুটল শখের রুমে। শখ স্বর্ণ রেডি হয়ে বসে আছে। সীতার আর সিমিনের কথা শোনা যাচ্ছে। তারা বাকিদের তারা দিচ্ছেন।
সিরাত সায়নকে কল করে বকাবকি করছে। ছেলেটা গাড়িতে তেল ভরার নাম করে সেই যে কখন বেরিয়েছে এখনো ফেরার নাম নেই। কোথাও যাওয়ার কথা বললেই এই ছেলে কাজ বাঁধে। এতক্ষণ টই টই করে ঘুরে শীতল এবার তাড়াতাড়ি করে ওকে সাজিয়ে দেওয়ার জন্য তাড়া দিল। শখ স্বর্ণ একসাথে শীতলকে রেডি করে দিল। সাজ বলতে আইলাইনার, কাজল, ঠোঁটে লিপ বাম, হাতে চুড়ি, এই তার সাজ। এরপর শীতল নিজেই হিজাব বেঁধে নিল। শখ স্বর্ণ একদম হালকা সাজের তৈরি। শখ আর শীতলের জোড়াজুড়িতে স্বর্ণ শাড়ি পরতে বাধ্য হয়েছে। সে শাড়ি সামলাতে পারলেও এক অভদ্র পুরুষকে সামলানো মুশকিল হয়ে যায়। শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। সুযোগ পেলে বলে, জান রে, আর কত ধৈর্যের পরীক্ষা নিবি? হয় চুপি চুপি বিয়ে কর, নয়তো বাড়িতে জানাতে দে। তোর কারণে আমার বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে দেরি হয়ে যাচ্ছে। স্বর্ণ বিরক্ত হয়, চোখ পাকায়। তা দেখে সায়ন কিছুক্ষণের জন্য চুপ থাকলেও কিছুক্ষণ পর আবার যাইকে তাই। মাঝে মাঝে তার পাগলামি দেখে সন্দেহ হয়, এই পাঁজি পুরুষটা নাকি রাজনীতি করে। মানুষ জবাই করে গবাদি পশুর মতো। হাত কাঁপে না, অন্তর কাঁপে না, অথচ সেই পুরুষ তার কাছে এলে যেন সবটুকু ধৈর্য হারায়। কথার লাগাম ছুটায়, রোমান্টিকতা তার কথায় কথায় ঝরে পড়ে। ব্যাকুল চোখে তাকেই দেখতে থাকে। অর্থাৎ সে বাইরের পৃথিবীর কাছে কঠিন পাষাণ পুরুষ হলেও কেবল তারই কাছে সায়ন অন্যরকম। তিন বোন রেডি হয়ে বেশ কয়েকটা সেলফি তুলল। তারপর একে একে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। তিন বোনকেই অনিন্দ সুন্দর দেখাচ্ছে। চৌধুরী নিবাসের এক একটা জীবন্ত পুতুল যেন তারা। সারাফাত চৌধুরী চায়ের কাপে চুমুক দিতে গিয়েও থেমে গেলেন। দেখলেন তিন রাজকন্যাকে, মনে মনে আওড়ালেন, মাশাল্লাহ মাশাল্লাহ। মেয়েগুলো কি সত্যিই বড় হয়ে যাচ্ছে? ওনার কাছে তো ছোটই আছে। এখনো মনে হয় কেবলই পৃথিবীতে এলো তারা। কেউ বাবা ডাকলো, আবার কেউ বড় পু বলে বাড়ি মাতিয়ে তুলতো। মেয়েরা বড় হলেও যত মুশকিল, তাদের বাপের বাড়ি থাকার মেয়াদ ফুরিয়ে আসে। নিজের বাবার মেয়ে বিদায় করার তাড়া না থাকলেও অন্যের কাছে যেন মেয়ে ভারী হয়ে আসে। পথঘাটে লোকমুখে শুনতে হয় মেয়ে বিয়ে দেবেন না। একথা ভেবে হঠাৎ কেন জানি বুক ভার হয়ে এলো ওনার। কত আদর যত্নে গড়ে তুলেছেন তিন রাজকন্যাকে। এমন না শখ আপন মেয়ে বলে তাকে আলাদাভাবে দেখেছে। উনি ভাবেন ওনার তিনটে মেয়ে, আর তিনটাই ওনার। তিনটা একটা কষ্ট পেলে ওনার বুকে বিধে। শীতলটা কিডন্যাপ হলো যেদিন ওনার বুকে ভাঙন দেখেছিল? না, কেউ দেখেনি। শীতল বাসায় ফেরার পর আল্লাহর দরবারে দুহাত তুলে ওনারা তিন ভাই দু চোখের পানি ঝরিয়েছে, শুকরিয়া আদায় করেছিল। একথা কেউ জানে না, জানবেও না। একবার রিস্কার চাকার স্বর্ণে ওড়না বেঁধে গিয়েছিল, প্রচণ্ড ব্যথা পেয়েছিল গলায়। গলায় চামড়া ছিলে যাচ্ছে, তাই অবস্থা হয়েছিল। মেয়েটা 3 দিন কথা বলতে পারেনি। সেই 3 দিন উনি একটু পর পর গিয়ে মাথায় হাত বুলিয়েছেন। ওনার মনের অবস্থা বুঝে বুঝদার স্বর্ণ ওনার দুহাত মুঠোয় পুরে অনেক কষ্টে বলেছিল, আমি ঠিক আছি বড় আব্বু, কই ব্যথা নেই তেমন একটা। অথচ গলায় প্রচণ্ড ব্যথা ছিল। সাম্য সিজনে জ্বর এলে এখনও জ্বালিয়ে মারে। রাত বিরেতে কেঁদে কেটে বাড়ি মাথায় তুলে। কি জেদ তাদের! পরে উনি বুকে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়ান, গল্প শোনান। গল্পের ছলে সুরা পড়ে ফুঁ দেন। সায়ন সদ্য বড় হয়েছে, কিন্তু তারা বাড়ি না ফিরলে উনি আগেই টের পান। বাবার মন বলে হয়তো বুঝতে পারেন। কিছুদিন সায়ন আহত হয়ে বাড়ি ফিরল। রাগ দেখালেন ঠিকই, কিন্তু তার সেবা যত্নের কোনো ত্রুটিই রাখেনি। কথা না বললেও বাসায় ফিরে সবই খোঁজ নিতেন। শুধু তো প্রায়ই ঢাকাতেই থাকে। ঢাকায় থাকলে তাতে কি, তার ফ্ল্যাটের কর্মরত লোকদের সাথে ওনার সরাসরি কথা হয়। শুদ্ধ বরাবরই খুঁতখুঁতে স্বভাবের। যার তার হাতে খাবে না, যার তার জিনিস নেবে না। রান্নার ব্যাপারেও তাই। হয় নিজে রান্না করে খাবে, নতুবা তার ঠিক করা রাঁধুনি রান্না করে দিয়ে যাবে। ছেলের যাতে সুবিধা হয় উনি সেই খেয়াল রাখেন। বাকি রইল শখের কথা। সে আর কটা দিনের অতিথি মাত্র। ভাবলেই বুকের বাঁজর ভেঙে আসে। শখটা বড্ড নরম স্বভাবের। কষ্ট পেলেও বলবে না কষ্ট পাচ্ছি। শখের পরপরই স্বর্ণের পালা, তারপর ছোট শীতলের। কি অদ্ভুত! পেলে পুড়ে বড় করে কলিজাগুলোকে নাকি পরের বাড়িতে দিতে হবে। মায়ার বাঁধন কাটিয়ে চলে যাবে পরের বাড়ি। তখনও চাইলেও জোর দেখাতে পারবেন না। শখ স্বর্ণ বরাবরই বুঝদার। তবে শীতল, এই মেয়ে মাথাতেই বড় হয়েছে, বুদ্ধি শুদ্ধি হয়নি। নতুবা রাত দিন জেচে পড়ে শুদ্ধর পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, মার খায়। সে বাড়ির ছোট কন্যা হিসেবে সবারই যেমন আদরে, তেমনি আহ্লাদিও। সত্যি বলতে মেয়েটা ছোট থেকে বাবাকে কাছে পায় না বলে সবচেয়ে বেশি ভালোবাসা তার জন্যই বরাদ্দ থাকে। এই জন্য মাঝে মাঝে তার ভুল চুল চোখে দেখেও দেখেন না। এদিকে তিন গিন্নি একেবারেই তৈরি। ওনাদের পরনে জামদানি শাড়ি, ম্যাচিং হিজাব, স্বর্ণের গয়নায় স্পষ্ট চৌধুরী বাড়ির গিন্নি ওনারা। সারাফাত চৌধুরী, শাওয়ান চৌধুরী, সাম্য, সৃজন, সবার পরনে আজকে সাদা পাজামা পাঞ্জাবি।
একটু পরে শুদ্ধও নিচে নামলো। বরাবরই মতো চুপচাপ সে, মুখভঙ্গি গাম্ভীর্য ভাব। তাকে দেখে শীতল মিটিমিটি হাসছে। পাঞ্জাবি বদলে যাওয়ায় শুদ্ধ যে বিরক্ত বুঝতে বাকি নেই তার। তবে এই লোক আদৌ কি জানে সাদা পাঞ্জাবি পাঞ্জাবাতে তাকে ঠিক কতটা সুদর্শন লাগছে? জানে না বোধ হয়। জানলে নাচতে নাচতে এসে তাকে একটা ধন্যবাদ দিত। যদিও এটা তার থেকে আশা করা আকাশকুসুম ভাবনা। শুধু নেমে এসে দাঁড়াতেই সাওয়ান চৌধুরী তার কাঁধ ধরে এবার বলেই ফেললেন, কি রে বাপ, সাদাতে কি দারুণ দেখাচ্ছে তোকে। শুদ্ধ নিশ্চুপ, এটা তার কাছে নতুন কিছু না। একথা অনেক শুনেছে, তাই তার মতে বিশেষভাবে পাত্তা দেওয়ার মতো কিছুই এটা না। তবে অদূরে দাঁড়ানো সিরাজ সিতারার উদ্দেশ্যে বললেন, আমাদের শ্বশুরের আকার গঠন পেয়েছে শুদ্ধ, তাই না ভাবি? আব্বা তো এমনই লম্বা উঁচা দেখতে শুনতে ছিল। সীতারা মেজজায়ের কথা শুনে হেসে সম্মতিসূচক মাথা নাড়ালেন। শুদ্ধ বসেছে বাবার পাশে, তবে কথা বলছে সাওয়ান চৌধুরীর সাথে। সবাই এখানে হাজির হলেও সায়নের দেখা নেই। তার খোঁজ নিতে গিয়ে দেখা গেল ঘামে ভিজে হন্তদন্ত হয়ে বাসায় কেবল ফিরেছে সায়ন। সবাইকে রেডি দেখে এক প্রকার দৌড়ে যেতে যেতে সারাফাত চৌধুরী উদ্দেশ্যে বললেন, নতুন বরদের বক বক করতে নেই, বউ বাচাল হয়। একথা বলে রুমের দিকে ছুটল সে। এদিকে সময় হয়ে গেছে, তাই সদ্য যাওয়ার কথা বলল। কারণ সময় নির্ধারণ করে রিসোর্ট বুক করা, দেখা যাবে তাদের ঢিলেমির কারণে বিশেষ কাজটাও সম্পূর্ণ করার আগেই সময় শেষ। এর চেয়ে কেউ যাক ওখানে। পরপর দুটো গাড়ি পার্কিং লটে দাঁড় করানো। একটায় বড়রা উঠলো, আরেকটাতে ছোটরা সবাই। বড়দের যাওয়ার কথা জানালে ওনারা সাবধানে আসতে বলে চলে গেলেন। শুদ্ধ বসেছে ড্রাইভিং সিটে, পাশে বসেছে শীতল, তার কোলে সাম্য, পেছনের সিটে শখ, স্বর্ণ আর সৃজন। এই দিকে এখনো সায়নের আসার নাম নেই। তখন শীতল মুখ কাচুমাচু করে বলল, আমি গিয়ে সায়ন ভাইয়াকে ডেকে আনি। কথা বলে শামকে কোল থেকে নামাতে বলতেই শুদ্ধ বলল, প্রয়োজন নেই, সময় হলে ঠিকই চলে আসবে। তাছাড়া চোখ থাকতেও যারা অন্ধ তাদের বিশ্বাস নেই। তাই আগেই বলে দিচ্ছি, কেউ পড়ে টরে গেলে হসপিটালে যেতে পারবো না আমি। কথা শুনে শীতল মুখ বাঁকালো। কোচটা যে তাকেই মারলো বুঝতে বাকি নেই। তবুও শুদ্ধের বারণ অমান্য করে নামতে গেলে শুদ্ধ পুনরায় বলল, বারণ করেছি। শীতল বলল, ওয়াশরুমে যাব। কথা বলে সে শাড়ি সামলে নিয়ে নামলো। গুটি গুটি সায়নের রুমে গিয়ে দেখলো সায়ন কেবল শাওয়ার নিয়ে বের হয়েছে। তাকে দেখে গাল ভর্তি হেসে বলল, সায়ন, কি রে বনু, শাড়ি পরেছিস? তোর বোনও পরেছে না কি? শীতল বলল, তুমি তাড়াতাড়ি করো, উফ ভাইয়া। সায়ন বলল, এই তো হয়ে গেছে। কথা বলে সায়ন পাঞ্জাবি খোঁজার যুদ্ধে নামলো। কিন্তু সাদা পাঞ্জাবির খোঁজ মিলল না। সায়নের সাথে শীতলও হন্তদন্ত হয়ে খুঁজে একটা দলামলা পাকানো সাদা পাঞ্জাবি খুঁজে পেল। সেটার অবস্থা দেখে শীতল থমথমে মুখে বলল, ছ্যাবলা মার্কা দুলাভাই নেব না আমি, কালি গিয়ে রিহানকে আপুর নাম্বারটা দিয়ে আসবো। সায়ন বলল, এই না, ভুলেও না, তুই না আমার গুড সিস্টার। শীতল বলল, তাহলে এক্ষুনি এই মুহূর্তে চকচকে স্মার্ট মার্কা দুলাভাই চাই আমার। সায়ন বলল, তাহলে বোন দিবি তো? শীতল বলল, সায়ন বলল, ওকে। কথা বলে সে কাবার থেকে পাঞ্জাবি বের করলো। সে জানে বাড়িতে না থাকলেও তার ড্রেস ঠিকই রেডি পাবে। শীতলকে আর 2 মিনিট অপেক্ষা করতে বলে সে দ্রুত রেডি হয়ে এলো। চুল ঠিক করলো, পারফিউম স্প্রে করলো, এবার একেবারে পারফেক্ট লুক। তারপর শীতলের সামনে দাঁড়িয়ে ভ্রুজোড়া নাচিয়ে বলল, কি রে, চলবে? শীতল খিলখিল করে হেসে মাথা নাড়িয়ে জবাব দিল, চলবে না, দৌড়াবে। এবার চলো, নয়তো তোমাদের জল্লাদ ভাই আবার ঐতিহাসিক লেকচার শুরু করবে। শীতলের কথা শুনে সায়ন হেসে ফেলল। তখন তার মাথায় দুষ্টু বুদ্ধি ভর করলো। সে ফিচেল হেসে বলল, পরম শত্রুকে বশে রাখা বুদ্ধিমানের কাজ। তবে কি দিয়ে বশ করা যায় জানিস? শীতল বলল, কি দিয়ে? শীতলের পাল্টা প্রশ্ন শুনে সায়ন কিছুক্ষণ চুপ থাকলো। তারপর বলল, ক্ষেত্র বিশেষ ধনুকের তীর মিস গেলেও ভালোবাসার তীর কখনো মিস যায় না। ট্রাই করে দেখতে পারিস। আর শুদ্ধ বিশেষ গুণ কি জানিস? সে একান্ত কারোর জন্য মরতে রাজি, কিন্তু ছাড়তে রাজি নয়। শীতল বলল, খুব মারে। সায়ন বলল, জান দিয়ে ভালোবাসতেও পারে। শীতল বলল, মিথ্যে কথা, তার মন নেই, সে পাষাণ পুরুষ। সায়ন বলল, ওই পাষাণ পুরুষদের মন জয় করতে পারলে এক পৃথিবী সমান সুখ তোর পায়ের কাছে এনে দেবে। শীতল বলল, যদি না পারি? সায়ন বলল, আমি আছি তোর পাশে। শীতল বলল, পথ খুব কঠিন। সায়ন বলল, প্রাপ্তি কিন্তু অমূল্য রত্ন। শা শা শব্দে গাড়ি চলেছে হাইওয়ের উপর দিয়ে। শীতলরা ভাই বোনেরা মজা করতে করতে যাচ্ছে রিসোর্টের উদ্দেশ্যে। কখনো তারা একযোগে গান গাইছে, কখনো হইচই করছে, কখনো পেছনের গাড়িকে টেক্কা দিতে পেরে একযোগে হেসে লুটোপুটি খাচ্ছে। এরই মধ্যে পুরনো ঘটনা স্মরণ করে একে অপরকে পচাচ্ছে, গাল ফুলাচ্ছে, তো খুনসুটি মারামারি করছে। গাড়ির মধ্যে শুদ্ধই শুধু নিশ্চুপ। সে একমনে অভিজ্ঞ হাতে গাড়ির হুইল ঘোরাতে ব্যস্ত। কিছু জিজ্ঞাসা করলে হ্যাঁ বা না তে জবাব দিচ্ছে, নতুবা চুপ থাকছে, যা তার স্বভাব।
শুদ্ধর পাশে সিটে শীতল বসেছে। পিছনের সিটে সাম্য, সৃজন, সায়ন, শখ আর স্বর্ণ। পেছনে বসতে চেয়েছিল, কিন্তু সায়ন ইশারায় স্বর্ণের পাশে বসতে চাওয়ায় সে সামনে বসেছে। সায়নকে সুযোগ দিয়েছে স্বর্ণের পাশে বসতে, কিন্তু এখানে বসে তার দম আটকে আসছে। অস্থির অস্থির লাগছে। শুদ্ধর গায়ের পারফিউমের সুগন্ধ নাকে এসে ধাক্কা দিচ্ছে। ঝাঁক ঝাঁক কথাটা পেটে খুঁচাখুচি করলেও কণ্ঠস্বর যেন কেউ চেপে ধরে আছে। কম্পিত হাত জোড়া মুঠ করে ধরায় হাতের তালু ঘেমে একাকার। বুকের ভেতরে ধূপকানির শব্দ যেন বেড়েই চলেছে। এসব কেন হচ্ছে? ভয়ে নাকি অন্য কিছু? যদিও অন্য কিছু হয় তাহলে সেটা কি? খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে এসব ভাবছে সে। তবে তার মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য চিন্তা। বিগত কয়েক মাস যাবৎ সায়ন তাকে শুদ্ধর ব্যাপারে বারবার সিরিয়াস হতে বলেছে, নানানভাবে বোঝাচ্ছে। বোঝানোর মূল কারণ যাতে তার মনে শুদ্ধর প্রতি সফট কর্নার তৈরি হয়। কিন্তু জানি না, তার সাথে স্বাভাবিক হতে গেলে উল্টো কিছু ঘটে যায়। কোথায় কোথায় দ্বন্দ্ব লেগে যায়, দ্বন্দ্বের রেশ ধরে মারও খেতে হয়। এমনটা কেন হয়? মনের টান নেই বলে, নাকি জোরপূর্বক সে স্বাভাবিক হওয়ায় ভান করে বলে? কিন্তু আগেও সায়ন ভাই কী সব বলে মনের অশান্তি বাড়িয়ে দিল। দূর, ভালো লাগে না এসব। আর কিভাবে শুদ্ধকে বাধ্য করবে সম্পর্কে জড়াতে? শুরুটা করবেই বা কী দিয়ে? মানুষটা যে পরিমাণে রাগী, যদি থাপ্পড় মেরে বসে। থাপ্পড় না মারলেও চেলাকাট দিয়ে আধমরা ঠিকই করবে। অতঃপর জিজ্ঞাসা করতে পারে, শখ মিটেছে প্রেম করার? না মিটিলে বল, যত্ন করে বাকি হাড্ডিগুড্ডি ভেঙে প্রেমের ভূত মাথা থেকে নামাই। মনে মনে এসব ভেবে একবার শুদ্ধর দিকে তাকাতেই চোখাচোখি হলো। বিনিময়ে সে মিষ্টি হাসি উপহার দিল, কিন্তু হাসির বিনিময়ে শুদ্ধর নজর সরিয়ে সামনে দৃষ্টি নিবদ্ধ করলো। অশান্ত ব্যাঙাচির হঠাৎ শান্ত হয়ে বসে থাকার কারণ খুঁজছিল শুদ্ধ। তাছাড়া সে খুব ভালো করে জানে শীতল দস্যিপনা মানে সব স্বাভাবিক। তার চুপচাপ থাকা মানে বুঝতে হবে কোনো জট পাকানোর পায়তারা করছে। সে আবার তাকালো। এবারও চোখাচোখি হলো। শীতল পূর্বের মতো করে হাসলো। তা দেখে শুদ্ধ ভুজোড়া কুঁচকে গেল। সন্দেহ আরও প্রবল হলো। একে এখন বক বক করাতে হবে, নতুবা রাগাতে হবে। না হলে পেট থেকে কথা বের করা যাবে না। আর কথা না বের করলে জানা যাবে না মনে মনে কী খোট পাকাচ্ছে। তাছাড়া বাড়ি এসে অবধি খেয়াল করেছে সায়নের সাথে গোপন মিটিং চলে শীতলের। সায়ন কেসব বলে তার যে মুখ ভোতা করে শোনে। বলা বাহুল্য, চৌধুরী বাড়ির ছেলে মেয়েদের মধ্যে সবচেয়ে বিচ্ছু হলো শীতল আর সায়ন। এদের পেটে পেটে প্রচুর শয়তানি বুদ্ধি। দুই বিচ্ছু একসাথে গুজুর ফুসুর করা মানেই বড় কোনো কেলেঙ্কারি পূর্বাভাস। এসব ভেবে শুদ্ধ বলল, পানি খাবি? শীতল বলল, না। শুদ্ধ বলল, খারাপ লাগছে? শীতল বলল, না। শুদ্ধ বলল, তাহলে? শীতল বলল, পানি খাবো। শুদ্ধ পানি দিল। সেও সময় নিয়ে পানি খেলো। মুখ মুছে বোকা বোকা হাসলো। তারপর বলল, আপনার ফোনটা দিন তো শুদ্ধ ভাই। শুদ্ধ কথা বাড়ালো না, লক খুলে দিল। শীতল ব্যস্ত হাতে নোটপ্যাডে কিছু টাইপ করে শুদ্ধকে দেখালো। সেখানে লেখা, আমার কিছু বলার আছে। শুদ্ধ লেখাটা দেখলো। বলতে অনুমতি দিতেই শীতল ঢোক গিলে কপালে ঘাম মুছে জানালো পরে বলবে। শুদ্ধ আর জোরাজুরি করলো না। তখন সাম্য বলল, আইসক্রিম খাবে। তার দেখে বাকিরাও জানালো তারাও খাবে। অগত্যা এক সাইডে গাড়ি দাঁড় করিয়ে শুদ্ধই নামলো গাড়ি থেকে। রাস্তা পার হয়ে ওপাশে চলে এলো আইসক্রিম আনতে। শীতলের প্রচুর অস্থির লাগছে। কিছু কথা মনের ভেতরে টকবক করে ফুটছে। কি মনে করে গাড়ি থেকে নামলো সে? তার দেখে সায়নও নামলো। শীতলের চিন্তিত মুখ দেখে মুখ টিপে হাসলো। তারপর ফিস ফিস করে বলল, নার্ভাস? শীতল বলল, হুম। সায়ন বলল, আজ মনের কথা বলতেই হবে। শীতল বলল, আমি পারবো না ভাইয়া। তাছাড়া পৃথিবীতে কি আর ছেলের অভাব আছে? সায়ন বলল, পৃথিবীতে ছেলের অভাব না, তবে একজন নিঃস্বার্থ জীবনসঙ্গী পাওয়া খুব টাফ। শুদ্ধ তোর জন্য বেস্ট অপশন। শীতল বলল, ভাইয়া বাদ দাও না এসব, প্লিজ। সায়ন বলল, তোর ভালোর জন্যই তো বলছি বোন। শখ আর তুই কেউ আমার কাছে কম না। দুজনেই আমার জান বাচ্চা। আমি যা করছি জেনে বুঝে করছি। বাইরের পৃথিবী সম্পর্কে তোর ধারণা নেই। তুই ভাবতেও পারবি না এই পৃথিবীতে ভালোবাসার নামে কত কি ঘটছে প্রতিনিয়ত। একটা মেয়ের জন্য একজন ছায়াসঙ্গী কতটা জরুরি। তিক্ত কথা কি জানিস? মেয়েরা যদি লয়ার জীবনসঙ্গী পায় তবে ইহজীবনেও জান্নাতের সুখ পায়। আর জীবনসঙ্গী যদি অমানুষ হয় তাহলে দুনিয়ার নরক যন্ত্রণা অনুভব করে। শীতল বলল, তুমি যেমন আমার ভাইয়া তেমনি শুদ্ধ ভাইয়াও তো। সায়ন আর কথাটা বলতে দেয় না। সায়ন বলে উঠল, শুদ্ধর আসন বদলে ফেল। আমি শুধু তোর ভাইয়া, শুদ্ধ নয়। শীতল বলল, তুমি এরকম কেন করছো ভাইয়া? কেন বুঝছো না ভয় পাচ্ছি আমি? খুব ভয় লাগছে আমার। বাড়িতে জানানি হলে আব্বু আম্মু মেরেই ফেলবে আমাকে। সায়ন বলল, তুই শুধু শুদ্ধকে কাবু কর, বাকি সব সেই সামনে নেবে। আমি যেমন তোর বোনের সমস্যার ঢাল হয়ে দাঁড়াই, তেমনি তোর রক্ষা কবচ হবে শুদ্ধ। আমার কথাটা শোন বোন, আমি আল্লাহর করে কসম করে বলছি, এসবের পেছনে আমার কোনো স্বার্থ নেই। আমি শুধু চাই তোরা ভালো থাক। শীতল বলল, শুদ্ধ ভাই কেন, আর কেউ নয় কেন? সায়ন বলল, কারণ আমার মতে ও
ওর মতো লয়াল ছেলে তোর জন্য খুঁজে পাবো না। এতদিন তোকে যথাসাধ্য বোঝালাম, কে কি কেন কিভাবে এ প্রশ্নের উত্তর বারবার দিয়েছি। এবার যা করা তোকেই করতে হবে। এখন যদি মনে হয় তুই পারবি না, তাহলে আমিও আর কিছু বলবো না। শুদ্ধ আসছে, আপাতত টপিক চেঞ্জ কর। শীতল মাটির দিকে তাকিয়ে আছে, ভীষণ কান্না পাচ্ছে তার। হঠাৎ করে সব জটিল হয়ে যাচ্ছে কেন? যাকে নিয়ে ও সব কিছুই ভাবেনি, হঠাৎ তাকেই ভালোবাসতে হবে কিভাবে? স্বপ্ন সাজাবেই বা কিভাবে? যাকে ভাই বলে ডেকেছে তাকে কিভাবে? সায়ন শীতলের মনের অবস্থা বুঝলেও কিছু বলল না, কারণ সে বেঁচে থাকতে শীতলকে না অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতে দেবে, আর না অন্য কারো বউ হতে দেবে। শখকে আটকাতে পারবে না, কারণ সে আপন বোন, আপন রক্ত। তাকে রাখার অজুহাতও নেই। তবে শীতলকে চোখের সামনেই রাখবে, কারণ চাচাতো বোন বিয়ে করা যায়। শীতল মেয়ে হয়ে জন্মেছে যখন, বিয়ে তো দিতেই হবে। তাহলে শুদ্ধের সাথে কেন নয়? সেই পাত্র শুদ্ধ কেন নয়? যদি সে বেঁচে থাকে তবে শীতলই হবে শুদ্ধর সহধর্মিণী। সে তাদের বিয়ে দেবে, নিজে প্রধান সাক্ষী হবে, এবং একদিন দেখিয়ে দেবে এই টম এন্ড জেরি হবে বেস্ট জুটি, বেস্ট কাপল। শুদ্ধকে আসতে দেখে শীতলকে স্বাভাবিক হতে বলে অন্য কথার প্রসঙ্গ টানলো সায়ন। এমন সব কথা বলল, শীতল না হেসে পারল না। তাকে হাসাতে দেখে সায়ন হাঁপ ছেড়ে বাঁচল। অতঃপর আইসক্রিম খেতে খেতে তারা হই হই করে আনন্দ ডুবে গেল। এবার সায়ন সামনের সিটে বসেছে, আর শীতল বসেছে পেছনে বোনেদের সাথে। এতক্ষণ চুপ থাকলে এবার তার খিলখিল হাসি শোনা যাচ্ছে। কিছুক্ষণ চুপ থাকায় যেন চারপাশ কেমন স্তব্ধ হয়ে গিয়েছিল। কি একটা কথায় বোনরা খুব হাসছে। তাদের এত হাসতে দেখে সায়ন ঘাড় ঘুরিয়ে একবার তাকালো, তারপর আরাম করে বসে মনে মনে আওড়ালো, তোরা সারা জীবন এভাবে হাসি খুশি থাক। তোরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। আর তোদের ভালো রাখতে যখন যা করার প্রয়োজন তখন তাই করব। সারাফাত চৌধুরী গাড়ির রিসোর্টে প্রবেশ করার পর শুদ্ধদের গাড়ি এসে থামলো। একে একে নামলো সবাই। অসম্ভব সুন্দর রিসোর্ট, গোছগাছ ছিমছাম পরিবেশ। সারাফাত চৌধুরী ভেবেছিলেন ছোট করেই হয়তো আয়োজন করা হবে, কিন্তু এসে হতবাক হয়ে গেছেন, কারণ সায়ন শুদ্ধ বিশাল আয়োজন করেছে। অনেক পরিচিত মুখও দেখা যাচ্ছে। শ্বশুরবাড়ির লোকসহ বিজনেস পার্টনাররাও এসেছে। সকলে ওনাকে হাসি মুখে অভিনন্দন জানাচ্ছে, ফুলের বুকে তুলে দিচ্ছেন। এমনকি ওনার বসার আসন করেছে রাজকীয়ভাবে। কোথায় উনি ছেলেদের বিয়েতে এসব করে তাক লাগিয়ে দেবেন তা না, বরং ওনার বিয়েতেই ছেলেরা এসব করে হতবাক করে দিচ্ছেন। কি কাণ্ড, কি কাণ্ড! তারপর বাড়ির মেয়ে বউদের শুদ্ধ ভিআইপি আসনে বসালো। শুদ্ধ বলল কারো কিছু প্রয়োজন হলে তাকে জানাতে। কত চেনা মুখ এসেছে, কথা বলছে শুদ্ধ ও সায়নের সাথে, বুক ফুলিয়ে কোলাকুলি করছে। ওরাও হাসি মুখে অতিথির সাথে কথা বলছে। শীতল জুসের গ্লাস হাতে নিয়ে শুদ্ধকেই খেয়াল করছে। মানুষটা সবার সাথে হাসি মুখে কথা বলে, শুধু তার সাথে কথা বলতে গেলে যেন হাসি ফুরিয়ে যায়। তারও একদিন সময় আসবে যখন সব শোধ তুলবে। এসব ভাবতে ভাবতে তার মুখের হাসি চওড়া হলো। মনের ভেতর সমস্ত ভয়ে হাওয়ায় উড়িয়ে দিল। এতক্ষণ চেপে রাখা চঞ্চলতা আবার যেন ফিরে পেল। চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তারপর বড় আব্বুর পাশে গিয়ে বসলো। সারাফাত চৌধুরী হাসি মুখে তাকালে ফিসফিস করে বলল, বড় আব্বু আমি কিন্তু বরযাত্রী, আমাকে যেন 2টা রোজ দেওয়া হয়। ফিস ফিস করে কথা বলাটা আশেপাশে সবাই শুনে ফেললো। অতপর অট্টহাসিতে ফেটে পড়ল সকলে। মজাও করলো অনেকে। এরপর বিয়ের কাজ সম্পূর্ণ হলো, এবং বাড়ির ছেলেরা হলো মেয়ে অর্থাৎ সীতারার প্রধান সাক্ষী, আর মেয়েরা হলো সারাফাত অর্থাৎ বরপক্ষের মূল সাক্ষী। এই মুহূর্তটা এত চমৎকারভাবে কাটলো যেন সবটাই স্বপ্ন। আর স্বপ্নটাকে স্মৃতিচারণে সহায়তা করতে হলো ফটোশ্যুট। ফটোশ্যুট করতে গিয়ে ঘটলো আরেক মজার মজার কাহিনী। হাসতে হাসতে কাহিল হলো। তার মধ্যে শুধু বর বউয়ের ছবি তোলার সময় ক্যামেরাম্যান জানালো একটু ক্লোজ হয়ে দাঁড়াতে, অথচ এত মানুষের সামনে সারাফাত ও সীতারা যেন একটু বেশি লজ্জা পাচ্ছিলেন। পাশাপাশি দাঁড়ালেও ফাঁক থেকে যাচ্ছিল। বারবার বলার পরই একই অবস্থা। তখন শুদ্ধ মুখ খুলল, বাবা ক্যামেরাম্যান বোধহয় ক্লোজ হতে বলছে। আমার জানা মতে ক্লোজ মানে দূরত্ব মেটানো, ঘনিষ্ঠ। সর্বসম্মুখে একথা বলায় সারাফাত চৌধুরী অপ্রস্তুত হাসলেন, কাঁদলেন। এদিক ওদিক তাকিয়ে স্ত্রীর সাথে আরেকটু ক্লোজ হয়ে যাবেন, তখন সায়ন বলল, প্রাচীনকালে বিয়ে করেছো, বাসর সেরেছো, আমাদেরকে পৃথিবীতে আনতে সাহায্য করেছো। এখন আমরাও নতুন প্রজন্ম আনার পায়তারা করছি, অথচ আজ দেখি তোমার লজ্জা পুরোপুরি ভাঙেনি। এই দিনও দেখতে হলো। আম্মু তুমি অন্তত কিছু বলো, দেখো তোমার স্বামী লজ্জা পাচ্ছে। সায়নের কথা শুনে পুনরায় হাসির রোল পড়ল। হাসতে হাসতে সকলের নাজেহাল খারাপ। সারাফাত চৌধুরী কটমট করে তাকিয়ে ছবি তুললেন। বাবার চাহনি দেখে সায়ন ইনোসেন্ট লুক দিয়ে তাকিয়ে হাসলো। ভাবখানা এমন, তার মতো নিষ্পাপ ছেলেই হয় না, সে নাদান বাচ্চা। এ কদিন হলো পৃথিবীতে এসেছে।
এরপর চৌধুরী নিবাসের সদস্যদের একসঙ্গে অনেক ছবি তোলা হলো। সারাপাত তিন কন্যাকে নিয়ে ছবি তুললেন। গুণধর পুত্ররাও বাদ গেল না। ভাইয়েরা আদরের বোনদের সাথে ছবি তুলল। চমৎকার একটা দৃশ্য। ঠিক করা হলো সবাই একসাথে দাঁড়ানো অবস্থায় ছবি তুলবে, বড় করে বাঁধাই করা হবে, ড্রয়িং রুমে রাখবে। এরপর খাওয়া দাওয়ার পর্ব এলো, সবাই খেতেও বসলো। বড়রা এদিকে আর ভাই বোনরা সবাই এক টেবিলে। ওয়েটার খাবার বেড়ে দিতে এলে শুদ্ধ তাকে দিতে বলে নিজেই সবাইকে খাবার সার্ভ করে দিল। প্রত্যেকটা পদ যত্ন করে তুলে দিল ভাই বোনেদের প্লেটে। কে কোন খাবারটা পছন্দ করে সে অবগত। সবাইকে একে একে দিয়ে শীতলের প্লেটে হাড়ওয়ালা মাংস তুলে দিল। বিড়াল স্বভাবের শীতল হাড় গোড় খেতে পছন্দ করে। সবাইকে দিয়ে সে নিজে বসতেই সায়ন শুদ্ধর প্লেটে সাজিয়ে সামনে এগিয়ে দিল। শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো বড় ভাইয়ের দিকে। সায়ন খেতে ইশারা করে নিজেও খেতে শুরু করলো। ক্ষুধায় পেট চোঁচো করায় সবাই খাচ্ছে। সায়ন হঠাৎ পরপর আরো 2 পিস রোস্ট শুদ্ধর প্লেটে তুলে দিল। শুদ্ধ ভ্রুজোড়া তাকালে সায়ন বলল, ছোট ছোট টুকরো করে শীতলের প্লেটে তুলে দে। রোস্ট খেতে গিয়ে আমার বোনের লিপস্টিক নষ্ট হয়ে যেতে পারে। শুদ্ধ বলল, তোমার বোন, তুমি দাও। একথা শুনে সায়ন ভ্রু কুঁচকালো। তারপর অতি সন্তর্পণে তার পাশে বসা স্বর্ণকে ইশারা করে বলল, আমি তোর বোনকে দিচ্ছি, তুই আমার বোনকে দে। শোধবোধ। তাদের দুই ভাইয়ের ফিস ফিস কথা কেউ খেয়াল করেনি। বোনরা খেতে খেতে তখনকার ছবি তোলা নিয়ে গল্প করছিল। শ্যামল সৃজন বোরহানির গ্লাস ফাঁকা করতে ব্যস্ত। শুদ্ধ আর কথা বাড়ালো না। মাংসের ছোট টুকরো করে শীতল প্লেটে তুলে দিতে থাকলো। শীতল মুখ তুলে তাকালো, খুশি হলো। তবে কিছু বলতে গেলে শুদ্ধ বলল, দ্রুত খাওয়া শেষ কর, নয়তো এখানেই রেখে চলে যাব। শুদ্ধর কথা শুনে শীতল দাঁত কপাটি বের করে হাসলো। তারপর জবাব দিল, যান, আপনাকেই নিতে আসতে হবে। শুদ্ধ বলল, রাইস দেবো? শীতল বলল, না। শুদ্ধ বলল, স্যালাড দেবো? শীতল বলল, না। তাহলে পানি দেবো? শীতল বলল, না। শুদ্ধ বলল, তাহলে মুখের দিকে তাকিয়ে না থেকে খাওয়া শেষ কর। শীতলের হঠাৎ সায়নের দিকে নজর পড়ল। সায়ন মিটিমিটি হাসছে। ওর আর বুঝতে বাকি রইল না বড় মহারাজ আবার কলকাঠি নেড়েছে। তবে শুদ্ধকে জ্বালানোর সুযোগও মিস করলো না। শুদ্ধর মাংসর টুকরো দিতেই থাকলো আর সে খেতেই থাকলো। দুটোর জায়গায় 3টে রোস্ট খাওয়া শেষ। 4 নাম্বার চলমান। শুদ্ধ নিজের খাওয়া রেখে তাতে দাঁত চেপে শীতলের প্লেটে মাংস টুকরো দিতে দিতে বলল, আর কত খাবি? শীতল বলল, খবরদার বলছি, খাওয়ার কোটা দিবেন না। বড় আপুকে বলে দেবো কিন্তু। শুদ্ধ বলল, বল, এক্ষুনি বল, না হলে থাপ্পড়ে গাল ফাটিয়ে দেবো বেয়াদব। শীতল বলল, যান, খাবই না আর। শুদ্ধ বলল, খাবার নষ্ট হোক, তারপর দেখ তোর অবস্থা কি করি। শীতল বলল, খেলেও বকছেন, আবার না খেলেও বকছেন, সমস্যা কি আপনার? শুদ্ধ বলল, শেষ কর। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করলো তারা। এদিকে সময়ও শেষের দিকে। মেহমানরা অনেকেই চলে গেছেন। ওনারাও যাওয়ার জন্য কেবল পার্কিং লটে দাঁড়িয়েছেন। এরই মধ্যে সায়ন শুদ্ধর কথা কাটাকাটি সবার কানে গেল। দুই ভাইয়ের হঠাৎ কি হলো কেউ কিছু বুঝতে পারল না। কিন্তু শুদ্ধ যে প্রচণ্ড রেগেছে, তার হাতে থাকা ক্যানটা ছুঁড়ে মারা দেখে বুঝলো সবাই। ওই দিক ফাঁকা, আশেপাশে তেমন কেউ নেই। শুদ্ধ সহজে রাগে না। সচরাচর তাকে সহজে রাগতে দেখা যায় না। কিন্তু যখন রাগে, তার উপর রাগে তার জীবনে ঝড় তুলে দিতে বিন্দুমাত্র কার্পণ্যবোধ করে না। এতক্ষণ তো সবই ঠিক ছিল। হঠাৎ কি হলো যে দুই ভাই রণমূর্তি ধারণ করলো? দুই ভাইয়ের কথা সিরিয়াস হয়ে যাচ্ছে দেখে সারাফাত ও সাফওয়ান চৌধুরী এগিয়ে গেলেন। শুদ্ধ অগ্নিচোখে তাকিয়ে আছে বড় ভাইয়ের দিকে। তবে সায়ন হাসছে। আর এই হাসি শুদ্ধর রাগের মাত্রা শতগুণ বাড়ালো। সে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি চালাই হনহন করে সেখান থেকে বেরিয়ে গেল। না কারো ডাক শুনল আর না কেউ তাকে থামাতে পারল। সায়নকে জিজ্ঞাসা করলে কোনো জবাব পাওয়া গেল না। এরপর অনেকগুলো গিফট বক্স গাড়িতে তুলে বাকিদের থেকে বিদায় নিয়ে ওনারাও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এদিকে সিদ্দিকের অবস্থা পাগলা কুকুরের মতো। ছেলেকে কোনো মতেই জামিন করাতে পারেননি উনি। এই উকিল তো ওই উকিল, কেউ কেস নিচ্ছেন না। কেন নিচ্ছেন না এর জবাব এখনো মেলেনি। ছেলেটা দেশে এসেই ফেঁসে গেছে। কতবার বারণ করেছিলেন চোখ কান খোলা রেখে চলতে। ওনার চারপাশে শত্রুপক্ষ হিজগিজ করছে, কিন্তু ছেলে কর্ণপাতই করেননি। এদিকে কনকের ধর্ষিত বোনটা মারা গেছে। কনক এখন নিজেও যেন ভেঙে পড়া গলা গাছ। তাকে দিয়ে কোনো চাল চালাবে সেই সুযোগও নেই। কিন্তু থেমে থাকলে তো হবে না। উনি কাটা হাত পাগুলো দেখেছেন। কাটার ধরন দেখে চিনতে অসুবিধা হয়নি এ কাজ আজমের। সায়নের ডান হাত আজম, অর্থাৎ সায়নই এসব ঘটিয়েছে। ভেবেছিলেন ছেলেটাকে কদিন উঠতে দেবেন, বন্দির আগে মুক্তির স্বাদ নেয়াবেন। কিন্তু এই ছেলে আজকাল যা করছে, মনে হচ্ছে এখনই ছাই দিয়ে খপ করে ধরতে হবে, যাতে পিছলে যেতে না পারে। এসব ভেবে কল করলো ইয়াসির নামে সেভ করা নাম্বারে। কিন্তু কল রিসিভ হলেও কেউ কথা বলল না। শুধু শোনা গেল কোনো মেয়ের চাপা গোঙানি শব্দ, কান্নার শব্দ। একটু পরে কল কেটে মেসেজ এলো ইয়াসিরের, ডোন্ট ডিস্টার্ব পার্টনার। উফ, চরম মুডে আছি। মুড নষ্ট হলে তোমার মেয়ে বউকে দিয়ে আমার মুড ওঠাবো বলে দিলাম।
মেসেজ পড়ে রাগে সিদ্দিকের পুরো শরীর জ্বলে উঠল। হাতের ফোনটা শক্ত করে চেপে ধরে তাতে দাঁত চেপে বলল, ব্লাডি হোর, ওসব নিয়েই থাক তুই, তোরও তেজ কমাবো, শুধু সময়ের অপেক্ষা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে কেবল রাস্তায় এসে দাঁড়িয়েছে রুবাব। সুদর্শন যুবকটাকে দেখে অনেকেই ঘুরে ঘুরে তাকাচ্ছে। পরনে পোশাকেই স্পষ্ট উচ্চ বংশের ছেলে সে। হাঁটা স্টাইল নজর কাড়া। হাতে থাকা নামি দামি ওয়াচে টাইম দেখে বারবার তাকাচ্ছে নক্ষত্র ভরা আকাশ পানে। চলমান শিপে থাকাকালীন বারবার আকাশ দেখে, আকাশের রং দেখে অবস্থা বোঝার চেষ্টা করে। সেটাই আজকাল অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এদিকে সন্ধ্যার আজান হয়েছে, 1 ঘন্টা পেরিয়ে গেছে। ধরনীর বুকে নেমেছে গাঢ় অন্ধকার। ঘড়িতে তখন কটা হবে? 7:30টার মতো। যানজটে রাস্তায় জ্যাম বেঁধেছে। যানজট তার ভালো লাগছে। আপন দেশে বলতে হয়তো। সে পুনরায় আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস টানল। দেশে ফিরল প্রায় 7 মাস পর। কাউকে বলে না আসায় গাড়ি আসেনি বাড়ি থেকে। উবারই শেষ ভরসা। আর দাঁড়িয়ে না থেকে 2 হাতের দুটো ট্রলি নিয়ে সামনে এগোতেই একটা গাড়ি এসে থামলো তার সামনে। এভাবে গাড়ি থামায় বিরক্ত হলো। দুটো গালি ছুড়ে মারার আগে গাড়িতে বসা একজন মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি রুবাব নায়কের কাজিন? বলল রুবাব, জি। আমি আপনাকে তো ঠিক চিনলাম না। ড্রাইভার বলল, শুধু ভাই আমারে পাঠাইছে, গাড়িতে ওইটা আহেন, যাইতে যাইতে কথা হইবে নে। রুবাব বলল, শুদ্ধ পাঠাইছে? ড্রাইভার বলল, যে। রুবাব বলল, আমি তো আসার কথা কাউকেই জানাইনি, তাহলে জানলো কিভাবে? ড্রাইভার বলল, আমি কইতাম কেমনে, আমারে খালি ফোন দিয়ে কইলো আপনারে যেন চৌধুরী বাইত পৌঁছাইয়া দিই। রুবাব বলল, ঠিক আছে। মুখে একথা বললেও ফোন বের করে চেক করলো শুদ্ধর মেসেজ এসেছে কিনা। যার তার গাড়িতে ওঠা যাবে না, কারণ বিপদ বলে কয়ে আসে না। সে দেশে থাকে না মানে এই না দেশের অবস্থার কথা জানে না। হ্যাঁ, মেসেজ এসেছে, তাহলে যাওয়া যায়। তারপর আজমের সাথে গল্প করতে করতে সে রওনা হলো চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। সারাদিন বিয়ের ঝামেলা থেকে ক্লান্ত দেহে বাসায় ফিরেছে সবাই। সূর্যের সাথে সায়নের কিছু একটা নিয়ে খুব কথা কাটাকাটি হয়েছে। তবে সায়ন ভাইয়ের কথাই হেসেছে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা তার। ভাইকে হাঁটতে দেখে শুদ্ধ রাগে জেদে সবার আগে রিসোর্ট থেকে বেরিয়ে বাসায় এসে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে রাগে গা কাঁপছে তার। এর কারণ শীতল। সব দোষ ওই বেয়াদবটার। আজ সারাদিন তাকে জ্বালিয়ে মেরেছে। আর এসব ভুলভাল কাজে তাকে উস্কে দিয়েছে সায়ন। ভালোবাসার জীবাণু টিবাণু বলে আজাইরে সব যুক্তি দিয়ে ব্রেন ওয়াশ করেছে কাঁথিটার। কদিন ধরেই হচ্ছে এসব। মাথা মোটা গাড়িটাও সেসব ব্রেনে ঢুকিয়ে তাকে জ্বালাতন করি মারছে। যখনই শীতলের দিকে তাকিয়েছে তখনই দেখে শীতল আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। মানে হয় এসবের। সে সময় নিয়ে ধাওয়া নিয়ে বের হতেই দেখে শীতল বিছানায় বসে আছে। পরনে অনিয়ন কালারের শাড়ি, খোলা চুল, কপালে ছোট্ট একটা কালো টিপ। দুপুর থেকে মাথায় হিজাব পরা থাকলেও এখন এলো চুল। শীতলকে দেখেই শুদ্ধ খাটের নিচে থাকা চেলাকাঠটা নিয়ে একবারই বসিয়ে দিল শীতলের বাহুতে। শীতল ওমা বলে কোঁকিয়ে উঠল। অন্য সময় হলে হাউমাউ করে কেঁদে উঠত, কিন্তু এখন কাঁদা তো দূর, বসা থেকে উঠে দাঁড়িয়ে তারই পায়ের পাতার উপর উঠে দাঁড়িয়েছে। চোখে ভয়ের লেশ মাত্র নেই। শীতলের পাগলামি দেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। কেবল শাওয়ার নিয়েছে, তারপরেও দরদরিয়ে ঘামছে সে। কানের পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে সরু চিকন ঘাম। তার পায়ের পাতার উপর দাঁড়ানো শীতলকে বড্ড বেশি অচেনা লাগছে। চোখে অন্যরকম চাহনি, ঠোঁটে যেন সর্বনাশা কিছুর ইঙ্গিত। তবে সে কিছুতেই শীতলকে প্রশ্রয় দেবে না। তাই শীতলকে জোরে ধাক্কা দেওয়ার আগেই শীতল কাঁধ শক্ত করে আঁকড়ে ধরল। অতঃপর কিছু বুঝে ওঠার আগেই শুদ্ধের কানে 2 ইঞ্চি নিচে নরম মাংসের চুমু এঁকে বসলো। হঠাৎ এই নরম ওষ্ঠ ছোঁয়ায় কেঁপে উঠল শুদ্ধর সর্বাঙ্গ। চোখে মুখে স্তম্ভিত ভাব। কেবলই কি ঘটলো তা বুঝে ওঠার আগেই শীতল ফিসফিস করে বলে উঠল, শুদ্ধ ভাই, আপনার নামে যদি 2-1টা কলঙ্ক মাখি, আপনি কি রাগ করবেন? শুদ্ধ হতবাক, হতভম্ব চোখের চাউনি। ঘাড়ের কাজটা শিরশির করছে। কি হয়ে গেল? কি ঘটালো এই মেয়ে? এর ধারণা আছে কি কি করেছে? সে কিসের আবদার করছে? তার নামে কলঙ্ক মাখার? কলঙ্কের মানে বুঝে সে? আবদার করে কলঙ্ক মাখা যায়? তাও আবার তার নামে কলঙ্ক? সে কিয়ৎকার কোনো কথা বলল না, বলা বাহুল্য বলতে পারল না। সে নিশ্চুপ হয়ে শীতলের কাজল চোখের দিকে তাকিয়ে রইল। ঝোঁকের বসে অঘটন ঘটিয়ে এখন মৃদুভাবে কাঁপছে শীতল, এবং কাঁপুনির মাত্রা বাড়ছে। চোখে চোখ রাখতে পারছেন না, ঘামছে। বুঝতে বাকি নেই সায়নের ফাঁদে পা দিয়েছে শীতল। সায়নের কথায় তার রাগ ভাঙানো এবং কাজটাও করেছে। মোট কথা দুটোতে মিলে তাকে গেমের গুটি বানাচ্ছে, কিন্তু সে সেটা হতে দেবে না। আজ অবধি নিজের বানানো গেমে অন্যকে গুটি বানাতে অভ্যস্ত সে। হঠাৎ গুটি হবে কিভাবে, তাও জেনে শুনে? হাস্যকর। এদিনের অভিজ্ঞতা খেলোয়াড়ের অভ্যেস কি ছাড়া যায়? মোটেও না। তাই সে ঠান্ডা চাহনি নিক্ষেপ করে হাড় হিম করা কণ্ঠে বলল, ভালোবাসিস? সত্যিই আমাকে ভালোবাসিস? শীতল বলল, হুম। শুদ্ধ বলল, কতটা? শীতল বলল, অনেকটা। শুদ্ধ বলল, বিয়ে করবি? শীতল নিশ্চুপ। শুদ্ধর ঠান্ডা চাহনি দেখে ঠকঠক করে কাঁপছে। চোখের পানি আপনা আপনি গড়িয়ে পড়তে শুরু করেছে। তাকে কাঁপতে দেখে শুদ্ধ পুনরায় বলল, প্রেম চাস নাকি প্রেমিক?
শীতল বলল, দুটোই। শুদ্ধ বলল, হুম, যে কোনো একটা অপশন। শীতল বলল, প্রেমিক। শুদ্ধ বলল, সামলাতে পারবি তো? শীতল বলল, পারবো। শুদ্ধ বলল, বাড়ির সবার সামনে দাঁড়িয়ে এখন যা বললি বলতে পারবি? তোর বড় আব্বু থেকে আমাকে চেয়ে নিতে পারবি? কি হলো বল? এক বুক সাহস নিয়ে উঁচু কণ্ঠে বলতে পারবি তুই আমার বউ হবি? শীতল নিশ্চুপ। শুদ্ধ বলল, কিরে পারবি না? শীতল নিশ্চুপ। শুদ্ধ বলল, কথা বল, এখন চুপ কেন? সৎ সাহস নেই? কি রে, উত্তর দে। এখনই তো সব ভালোবাসা উড়ে গেল। শীতল তবুও নিশ্চুপ। শুদ্ধ বলল, সর যা, তোরা কেউ আমার চোখের সামনে আসবি না। আজকের পর থেকে তোরা আমার কেউ না, কেউ না। যারা অকারণে আমার ইমোশন নিয়ে খেলতে চায়, মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে এসে আমাকে ফাঁদে ফেলে চরমভাবে দুর্বল করতে চায়, তারা আমার কেউ হতেই পারে না। ড্যাম! একথা বলে শীতলকে নিজের থেকে সরিয়ে বাইকের চাবি নিয়ে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। গ্যারেজ থেকে বাইকটা নিয়ে বের হতে সায়নের সাথে মুখোমুখি হলো। সায়ন কিছু বলতে গেলেও বাইকের গতি দ্বিগুণ বাড়িয়ে পাশ কাটিয়ে চলে গেল। শুদ্ধ থমথমে মুখ দেখে সায়ন বলল, ও শিট, বলে ছুটলো বাড়ির দিকে। প্রাণপণে ছুটে তার বাইকের চাবিটা নিয়ে সেও বাইক ছুটালো রাগান্বিত ভাইয়ের পেছনে পেছনে। বাইকের গতি বাড়িয়েছে সায়নও। কিছু দূর গিয়ে দূর থেকে সে শুদ্ধকে কিছুটা দেখতে পেল। শুদ্ধর বাইকের স্পিড দেখে সায়নের কালঘাম ছুটে গেল। ভাই যে বড্ড খেপেছে, এখন এই পাগলটাকে থামাবে কিভাবে? কিভাবে কি করবে সে? তার মাথাও কাজ করা বন্ধ করে দিল। অজানা এক ভয়ে বুক কাঁপতে লাগলো। এই ছেলে বাইকের যা গতি, না থামালে নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে। আপাতত আর কিছু ভেবে পেল না, তাই সে বিপরীত পথ ধরল। কিন্তু তাতেও কাজ হলো না। তবে আগে পিছে চলতে থাকলো দু ভাইয়ের দুটো বাইক। সায়ন যখন একটু নাগাল পেল তখন চেঁচিয়ে বলল, শুদ্ধ, শুধু দাঁড়া, বাইক থামা ভাই, আমার কথাটা অন্তত শোন। শীতলকে ভালোবাসতে হবে না, জীবনেও বলবো না ওকে ভালোবাসার কথা। যা বলেছি তার জন্য আমি সরি, ভুলে যা সব। শীতলকে বারণ করে দেব, সেও তোকে আর কখনো জ্বালাবে না, ভালোবাসার দাবি নিয়ে তোর সামনে আসবে না। এবার একটু শান্ত হ, স্পিড কমা ভাই। এই ভাই, আমার কথাটা শোন, ইয়ার প্লিজ থামা না। সায়ন দেখলো সামনেই হাইওয়ে, স্পিড কমা। এই, এই ভাই, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, পায়ে পড়ি এবার। থাম, থাম না শুদ্ধ। সায়নের ব্যাকুল কণ্ঠস্বর। শুদ্ধর মন গড়ল না, শুনেও শুনল না ভাইয়ের আর্তনাদ। শুধু চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রইল। তার মস্তিষ্কে এখনো এলোমেলোভাবে ঘুরপাক খাচ্ছে কিছুক্ষণ আগের ঘটনা। চোখের পাতায় জল করে ভাসছে কারো কান্না ভেজা চোখ। কানে ভাসছে কম্পিত স্বরে বলা, শুদ্ধ ভাই, শুদ্ধ ভাই, আপনার নামে আমি কলঙ্ক মাখতে চাই। এদিকে সায়ন তখনও অনুরোধ করেই যাচ্ছিল, বারবার বলছিল বাইক থামাতে, বসে কথা বলতে। শুদ্ধ নিজেও অনুভব করলেও তার শরীর অবশ হয়ে আসছে, হাত কাঁপছে, কাপা হাতে ব্রেক ধরে রাখা মুশকিল। তখন তার বাইক হাইওয়ে পেরিয়েছে। এরপর এলো নির্জন এক রাস্তা। এরপর ছুটে চলেছে ব্রিজের উপর দিয়ে। ব্রিজের নিচে নদীর পানি অশান্তভাবে বয়ে চলেছে। বইছে অবাধ্য বাতাস, মাথার উপরে আকাশ। ব্রিজের উপর দু ভাইয়ের বাইক তীব্র গতিতে ছুটে চলেছে, কেউ থামছে না, কারো থামার ইচ্ছেও নেই বোধহয়। তখন একটি মালভর্তি ট্রাক দ্রুত গতিতে ছুটে এলো। তাদের দেখে বারবার হর্ন বাজাচ্ছে ট্রাক ড্রাইভার। ট্রাক দেখে সায়নের গলা শুকিয়ে কাঠ, এত বাতাসে কপালে শুরু ঘাম। শুকনো গলায় সায়ন তখনও প্রাণপণে চেঁচাচ্ছে, ট্রাক আসছে ভাই, স্পিড কমা, আল্লাহর দোহাই লাগে, কথা শোন। শুধু শুনলো কিনা বোঝা গেল না, তবে তাকে অবাক করে দিয়ে ব্রেক থেকে দুহাত সরিয়ে নিল। ব্যাপারটা খেয়াল করে সায়ন চিৎকার করে বলল, আমার কসম পাগলামি করবি না শুদ্ধ, তোর কারণে আমার মায়ের এক ফোঁটা চোখের পানি যদিও পড়ে তোকে মাফ করব না, কখনো করব না। একথা শোনা মাত্রই শুদ্ধর কি হলো কে জানে, সে আচমকা ব্রেক কষল। একটুক্ষণের জন্য ট্রাকের সাথে বাইকের ধাক্কা লাগেনি। ট্রাকওয়ালা খেঁকিয়ে বাংলা গালি দিতে দিতে চলে গেল। শুধু তখনও দু চোখ বন্ধ করে অনড় হয়ে বসে আছে। সায়ন দ্রুত বাইক থেকে নেমে পড়ল। বাইক স্ট্যান্ড করারও সময় হুঁশে নেই। বাইক আছড়ে পড়ল মাটিতে। সেসব পরোয়া না করে দিক বিদিক ভুলে এগিয়ে এলো শুদ্ধের কাছে। শুদ্ধের ঘাটের কলার ধরে বাইক থেকে নামিয়ে সজোরে এক ঘুষি বসিয়ে দিল নাক বরাবর। দ্বিতীয় ঘুষি বসানোর আগে ধপ করে ধরে ফেলল শুদ্ধ। হঠাৎ গায়ে হাত তোলায় সেও রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল বড় ভাইয়ের দিকে। তীব্র রাগে সেও ফুঁসছে। তখন সায়ন শুদ্ধের বুকে সজোরে ধাক্কা দিতেই শুদ্ধ দুপা পিছিয়ে গেল। সায়ন এক ধাপ এগিয়ে আরও ধাক্কা মেরে চেঁচিয়ে বলল, ভাব দেখাও আমার সাথে, ভাব। তোমার ভাবকে দেখার সময় নেই আমার, কখন থেকে ডাকছি, কতবার ডাকলাম, কথা কানে যায় না? বড় হয়ে গেছো, খুব বড়, এতই বড় হয়েছো বড় ভাইয়ের কথা শোনার মতো মুড আছে না তোমার? তাহলে শোনো রাখো। আর কথা বলতে না দিয়ে শুদ্ধ বলল, কথা ঠিক করো। সায়ন বলল, কিসের ভাষা ঠিক করব? করব না, মারবি মার, আয়। শুদ্ধ চোখ বন্ধ করে রাগ সংবরণ করার চেষ্টা করছে। রাগে মাথা থেকে পা অবধি জ্বলছে। সায়ন যদি তাকে মেরে টুকরো টুকরো করেও ফেলে, তবু সে ভাইয়ের গায়ে হাত উঠাতে পারবে না, কখনো না। তাকে চুপ দেখে সায়ন পুনরায় চেঁচিয়ে বলল, সামান্য ব্যাপারে এত সিনক্রেট করার কি আছে?
কি এমন হয়েছে যে এত রাগ দেখাতে হবে? মানুষ চাচাতো বোনকে ভালোবাসে না? আমি বাসিনি? আমি মরে গেছি নাকি আমার দেহ পচে গেছে? শুদ্ধ বলল, তোমার কাছে সামান্য হলেও আমার কাছে সামান্য নয়। সায়ন বলল, তাহলে তোর কাছে কি বল? কি সমস্যা তোর? শীতল তোর যোগ্য না? কোন দিক থেকে কমছে? হ্যাঁ, পেশার ভিত্তিতেও কম মেয়ে তো দেখিসনি। আমার বোন কি ওই রকম? আজকালকার যুগে ওর মতো সরল নরম কাদামাটি আর পাবি? ভালো জিনিস জুটাতে চাচ্ছি, গায়ে লাগছে না, না? শুদ্ধ বলল, তোমার বোন বিশ্ব সুন্দরী হোক, রূপে গুণে অনন্য হোক, তাতে আমার কিছু যায় আসে না। যে মেয়ে সর্বসম্মুখে আমাকে চাইতে পারবে না, সেই মেয়ে আমার না হোক। সায়ন বলল, সে ছোট মানুষ, তোমার মতো বাল পাকনা বুদ্ধি নিয়ে ঘুরে না। এটা বুঝো না? আগে সময় নিয়ে দেখতি, তারপর না হয় যা সিদ্ধান্ত নেওয়ার নীতি। শুদ্ধ বলল, ছোট অবুঝ সরল বলে এতদিন ছাড় দিয়েছি, কিন্তু তোমরা যা আজকাল যা করছো যথেষ্ট করছো। এবার থামো, নয়তো আমি বাড়ি ছাড়তে বাধ্য হব। ভাইয়ের কথা শুনে সায়ন থমকে গেল। হতবাক হয়ে তাকিয়ে রইল ভাইয়ের কঠিন মুখের দিকে। দুই ভাইয়ের চোখ লাল বর্ণ, দুজনেই হাত মুষ্টিবদ্ধ করে চোখে চোখ রেখে কথা বলছে। দুজনেরই জেদ ও কঠিন কণ্ঠস্বর। শুদ্ধ কথায় সায়ন কিছুক্ষণ নীরব থেকে বলল, সত্যিই কি শীতলের প্রতি তোর কোনো ফিলিংস নেই? শুদ্ধ নিশ্চুপ। সায়ন বলল, যদি না থাকে তাহলে তাকে এত প্রশ্রয় দিস কেন? এত বকিস মারিস, তবুও মেয়েটা তোর কাছেই যায়। কেন যায়? কারণ তুই শাশুড়ির সাথে প্রশ্রয়ও দিস। তোর রুমের পাসওয়ার্ড আমি ভাই হয়ে জানি না কেন? ফোনের লক আমাকে দিস না কেন? তোর পছন্দের পারফিউম ভেঙে চুরে শেষ করার পরও তুই নীরব কেন? তোর রুমে অন্য কারো ঢোকার পারমিশন নেই, তাহলে শীতল ইচ্ছে মতো ঢুকে কেন? ঢুকতে দিস কেন? জবাব দে। শীতলকে কিডন্যাপ করার পর এত উন্মাদ হয়েছিলি কেন? সামান্য জ্বর এলে বকতে বকতে সবার আগে তুই ডাক্তারের কাছে ছুটিস কেন? কেন? তুই ব্যতীত অন্য কেউ তাকে বকলে কড়া ভাষায় অপমান করতে ছাড়িস না? এসবের উত্তর দিতে পারবি? বুকে হাত রেখে বলতে পারবি তুই সব স্বর্ণের মতো শীতলকে একই নজরে দেখিস? বল, মুখে একবার হ্যাঁ বল, তাহলে আমি কথা দিচ্ছি আর কখনো এ ব্যাপারে কথা বলবো না। আর না শীতলকে তোর চোখের সামনে থাকতে দেব। শুধু নিশ্চুপ। সায়ন আবার বলল, তবে কি ধরে নেব নীরবতাই সম্মুখীন লক্ষণ? শুদ্ধর কাছে জবাব নেই, সে নিশ্চুপ। বলা বাহুল্য, সে ছোট থেকে নিজে মর্জিতে চলা ছেলে। আজ অবধি তার উপর কেউ কখনো কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেনি। ভদ্রতা কিংবা অন্য কিছুর অজুহাতে সেও কারোর সিদ্ধান্ত মুখ বুজে মেনে নেয়নি। যদি নিত তাহলে আজ সায়েন্টিস্ট নয়, মেরিনার পেশার কর্মরত থাকতে হতো। দিনের পর দিন থাকতে হতো শিপে। পরিবার স্বজন ছাড়াই সময় কাটত সমুদ্রের শান্ত অশান্ত পানির উপর। অথচ সে বরাবরই চাইতো সায়েন্টিস্ট হতে। নতুন কিছু তৈরি করার নেশা তাকে জেঁকে ধরত। কিছু করার জন্য হাত নিষ্পিস করত। মোট কথা, সে বরাবরই একরোখা, জেদি। যা করবে ঠিক করে সেটাই করে ছাড়ে, এবং যা আমার সেটা কেবল আমারই, এই নীতিতে বিশ্বাসী ছিল, এখনো আছে। যেখানে সে অন্যের মতের ভিত্তিতে কখনো এক পা ফেলেনি, সেখানে জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তা মানবে কেন? আর কাকে মানার কথা আসছে? ওই বেয়াদব অবাধ্য গাধীটাকে, যে ভালোবাসার মানে বোঝে না, শাসন বোঝে না, চোখে নিগুড়ো চাহনি বোঝে না, শাসনের আড়ালে আগলে রাখা বোঝে না, যার নিজের অনুভূতি সম্পর্কে সামান্য জ্ঞানটুকু নেই। তাকে চাইবে? তাকে? না, কখনো না। মোদ্দা কথা, যে মেয়ে মুখ ফুটে তাকে চাইতে পারে না, যার চোখে মুখে বিন্দু পরিমাণ ভালোবাসা লেশমাত্র থাকে না, যে বাবা মায়ের ভয়ে ভালোবাসার কথা জানাতে ভয় পায়, পিছিয়ে যায়, তাকে চাইবে সে? তাহলে বলতেই হয় এটা ভুল ধারণা। কারণ সে সস্তা না। তাকে পেতে হলে অবশ্যই সর্বসম্মুখে দাঁড়িয়ে মুখ ফুটে চাইতে হবে, চোখে চোখ রেখে বলতে হবে, শুদ্ধ ভালোবাসি। নয়তো তাকে পাওয়া তার জন্য অসম্ভবই। বলা বাহুল্য, আজ যদি কেউ এক ফোঁটা শুদ্ধ ভালোবাসার দাবি নিয়ে তার মুখোমুখি দাঁড়ায়, আর সে যদি তা অনুভব করতে পারত, ওই ভালোবাসাটুকু তাকে চাওয়ার আগেই নিজেকে বিলিয়ে দিত। শুধু পরিবার নয়, পুরো পৃথিবী দু হাতে সামলে নেওয়ার দায়িত্ব নিত। কিন্তু তা হয়নি। হয়নি। কি হয়েছে? কেউ মিথ্যে ভালোবাসার দাবি নিয়ে সামনে এসেছে, যেখানে ভালোবাসা ভরসা বিশ্বাস বলে কিছু ছিলই না। তাহলে কেন গ্রহণ করবে মিথ্যে ভালোবাসা? সে কি এতই ঠুনকো, নাকি এতই সস্তা? পৃথিবীর বুকে এমন কেউ আছে যে মিথ্যে ভালোবাসার কথা জেনেও গ্রহণ করে, কিংবা করতে পারবে? তাও আবার এসবে সাহায্য করে তারই বড় ভাই। সেও একবারও ভাবলো না এভাবে ভালোবাসা হয় না। এসব সম্পূর্ণ মনের ব্যাপার, দু একদিনের কোনো গেম নয়। ভাবনার মতো জীবন এত সহজ নয়, মন এত বোকা নয় যে ওকে ভালোবাসো বললেই ভালোবাসা হয়ে গেল। ওরা যা করেছে মোটেও ভালো করেনি, মোটেও না। মনে মনে এসব ভেবে শুদ্ধ বাইকের উপর বসতেই সায়ন আবার বাইকের চাবি কেড়ে নিয়ে থমথমে সুরে বলে উঠল, কথা শেষ করে যা। শুদ্ধ বলল, কিসের কথা? সায়ন বলল, সমস্যা কি তোর? শুদ্ধ বলল, আমার কোনো সমস্যা নেই। সায়ন বলল, তাহলে জবাব দিচ্ছি না কেন? শুদ্ধ বলল, চাবি দাও। সায়ন বলল, শীতলকে মেনে নেই। এত কিছু বলার পরও শুদ্ধ নীরবতা সহ্য হলো না সায়নে। সে পকেট হাতড়ে তার ফোন বের করে আজকের তোলা শীতলের একটা ছবি বের করলো।
তারপর সেই ছবির উপর শুদ্ধর এক হাত চেপে ধরে তেজি সুরে বলল, এবার বল ভালোবাসিস না? তার প্রতি কোনো ফিলিংস কাজ করে না? যদি মিথ্যা বলিস তাহলে শীতল যেখানেই থাকুক সেই অবস্থায় থাকুক, ধরফড়িয়ে মরুক, আমি গিয়ে দাফন করব তাকে। এই কথা শুনে শুদ্ধ হাত ছাড়াতে গেলে সায়নের জেদরা আরো বেড়ে গেল। সে শুদ্ধর হাতটা আরো শক্ত করে চেপে ধরল। সে উত্তর জেনেই ছাড়বে। ভাইয়ের ছেলে মানুষই দেখে শুদ্ধ বিরক্ত হলো। তবে কোনোভাবেই তার হাতটা শীতলের ছবির উপর ধরে রাখা গেল না। এবার উত্তর সুস্পষ্ট। সায়ন বুঝে আচমকা হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে মাটিতেই বসে পড়ল। চোরের ধর্ম চুরি করে বলা। আমি চুরি করিনি, অথচ তলে তলে শীষ কেটে বসে থাকে। অবশ্য চোরের ধর্মে একটু হেরফের না হলেও এক পক্ষে ভালোই হয়েছে, নতুবা ভাজা মাছটি উল্টে খেতে জানে না। এই প্রবাদটির একটু হলেও কদর কমে যেত। সে খুবই জানে এই ছেলে ভাঙবে তবুও মচকাবে না। অর্থাৎ কিছু মনে হতেই সায়ন তড়িৎ বেগে দাঁড়িয়ে গেল। এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল শুদ্ধকে। ইস, তখন রাগের মাথায় মেরেছে বকেছে। পরক্ষণেই শুদ্ধর গালে চুমু এঁকে বলল, সরি ভাই। শুদ্ধ বিরক্ত মুখে নিজেকে ছাড়িয়ে বাইকের চাবি নিয়ে ওর বাইক স্টার্ট করলো। তাকে যাওয়ার প্রস্তুতি নিতে দেখে সায়না হাসতে হাসতে বাইক টেনে তুলে তারপর ধীরে সুস্থে বাইক স্টার্ট করলো। দুজনেই স্বাভাবিক গতিতে যাচ্ছে। তখন সায়ন বলল, বাড়ি চল। শুদ্ধ বলল, কাজ আছে, তুমি যাও। সায়ন বলল, দেরি হবে? শুদ্ধ বলল, হুম। সায়ন বলল, যেখানে যাচ্ছিস যা, প্রথম সেহেরিটা যেন বাড়িতেই হয়। শুধু জবাব দিল না। অনেকটা পথ দু ভাই একসাথে এসে হাইওয়ে থেকে ভিন্ন পথ ধরল। কিছু কথা, কিছু প্রশ্ন অপ্রকাশিত থেকেই প্রকাশ হয়ে গেল আজ। তবে একটা কথা না বললেই নয়, মাঝে মাঝে নীরবতা রাগ বাড়ায়, রাগে বাড়ে অভিমান, অভিমানে বাড়ে দূরত্ব। শুধু জানে না আজকের পর থেকে শীতলের সাথে ঠিক কতটা স্বাভাবিক হতে পারবে, আর শীতলই বা সেটা কিভাবে নেবে। তবে যেটাই হোক, এর শেষ দেখে ছাড়বে সে। রুবাব বলল, বড় মামি, মেজো মামি, ছোট মামি, শখ, স্বর্ণ, চুটকি, কই রে সব? ট্রলি হাতে দরজা দিয়ে ঢুকতে ঢুকতে সমানে চেঁচাচ্ছে রুবাব। ড্রয়িং রুমে কেউ নেই দেখে তার কণ্ঠস্বর সমানে বাড়ছে। সারাদিনে ধকল কাটিয়ে সবাই ফ্রেশ হয়ে বিশ্রাম করছিল। আজ রাতে প্রথম সেহেরি, আগামীকাল প্রথম রোজা। বাড়ির সবাই রোজা রাখবে, ছোট বড় সবাই পছন্দের দিকটা খেয়াল রাখতে হবে। বাচ্চাগুলো ঘুম থেকে উঠে ঝাল তরকারি খেতে পারে না, তারা খাবে দুধ ভাত। একে একে সেসব কিছুই জোগাড় করতে হবে। তাই তিন গিন্নি বিশ্রাম নিয়ে একটু পরে নিচে নামতেন। কিন্তু খুব পরিচিত কারো হাঁক ডাক শুনে একে একে সকলে ছুটে এলেন। সাম্যক কোথা থেকে দৌড়ে এসে রুবাবের গলা ধরে ঝুলে পড়ল। সৃজন পিঠের উপর উঠে বসলো। গলার টান খেয়ে রুবাব ওমাগো বাঁচাও বাঁচাও করে চেঁচাচ্ছে। সিরাজ এসে বাঁদর দুটোকে কোনো মতে সরালো। রুবাব কাঁদতে কাঁদতে অভিযোগ ছুড়ল, চৌধুরী এক একটা ছানা এক এক রকমের বরজাত, পেছনে পাকা সব কটা। ছোট দুটোকে দেখছি, বড় দুটো কই? থালারা কল ধরছে না। একথা বলে সিরাজকে দেখে গাল ভর্তি হেসে বলল, আরে শাশুড়ি আম্মা যে, কেমন আছো বলো বলো। সিরাজ হেসে রুবাবের মাথা ভর্তি কোকড়ানো চুলগুলো এলোমেলো করে দিল। বলা বাহুল্য এটা ওনার বহু পুরানো অভ্যাস। উনি যখনই রুবাবের চুল এলোমেলো করে দিতেন, রুবাব গাল ফুলিয়ে সোজা অভিযোগ জানাতো সাওয়ান চৌধুরীর কাছে। আদুরে সুরে সাওয়ান চৌধুরী গলা জড়িয়ে ধরে বলতো, মেজো মামা ও মেজো মামা, মামি আমার চুল নষ্ট করে দিচ্ছে, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। বড় হলে তোমার মেয়ে নিয়ে পালালে দোষ দিবে না কিন্তু। ছোট রুবাবের কথা শুনে সবাই হেসে লুটোপুটি খেত। শতরূপা ছোট রুবাবের গালে চুমু এঁকে বলতেন, পালানোর ভাড়া আমি দেবো বাপ, তুই শুধু বড় হ আর দোয়া কর যেন ভুল করে হলেও তোর না হওয়া বউ পৃথিবীতে ল্যান্ড করে। মায়ের কথা শুনে ফোকলা দাঁত বের করে সে কি হাসি রুবাবের, আনন্দ যেন ধরে না। এরপর থেকে যখনই সিরাজ চুল এলোমেলো করে দিত, তখনই দাঁত বের করে হেসে বলতো, ও মেজো মামি, আমার চুল এলোমেলো করার অপরাধে তোমাকে একদিন আমার শাশুড়ি বানাবোই বানাবো। সিরাজ বলতো, আমিন। কিন্তু বছর ঘুরে যেদিন সাম্য সৃজন হলো, সেদিন রুবাবের সে কি রাগ, কারণ তার বউ পৃথিবীতে ল্যান্ড করেনি, বউয়ের জায়গায় দুটো বাঁদর এসেছে। বলতে গেলে এই পাঁজি দুটোই তার প্ল্যান বরবাদ করে দিয়েছে। এতদিন পর রুবাবকে দেখে সিরাজ চুল এলোমেলো করে দিয়ে বলল, এতদিন পর মনে পড়লো, তা কেমন আছিস বাপ? রুবাব বলল, আমি তো বিন্দাস আছি, তোমরা কেমন আছো বলো? সিরাজ বলল, আমরাও ভালো আছি। তারা কথা বলতে বলতে সিতারা এসে দাঁড়াতেই রুবাব ওনাকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরল। গালে গাল লাগিয়ে চমৎকার করে বলল, বড় মামি, আমার ভাগের আচার আছে তো, নাকি শীতল একাই সব খেয়ে ফেলেছে? ভাগে কম পেলে ওর কান টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম। সিতারা বলল, আছে বাপ, অনেক আচার আছে। এবার বল দেখি, এত শুকিয়ে গেছিস কেন?
খাওয়া দাওয়া করিস না, এবার কিন্তু সহজে ছাড়ছি না তোকে, মনে রাখিস। দরকার নেই ওসব ছাই পাথের চাকরি, ছেড়ে দে ওই চাকরি, পানিতে ভেসে বেড়ানো চাকরি করতে হবে না, দরকার হলে দুই মামার অফিসে বসবি। রুবাব হা হা করে হাসতে হাসতে বলল, তা ছোট মামি কই, ফোন করলে মামার সাথে প্রেম করছে নাকি? তখন সিমিন পেছন থেকে কান টেনে ধরে বললেন, না রে পাঁজি ছেলে, প্রেম করছি না, আমার সাথে প্রেম করার সময় নেই তোর মামার। রুবাব বলল, বলো কি, তাহলে এই স্বামীকে টেনে বেড়ানো কি দরকার, ডাস্টবিনে ফেলে দাও, আমি তোমাকে নিউ ব্র্যান্ডের স্বামী এনে দেবো। এই কথা শুনে সিমিন হাতে চাপ বাড়াতেই রুবাব মুজরা মুজরি করে কান ছাড়ালো। শখ স্বর্ণ এলে তাদের সাথেও কথা হলো, গল্প হলো, মজার সব গল্পে হাসাহাসিও হলো। কোথায় কোথায় এক গাদা নাস্তা সামনে এনে রাখা মাত্রই রুবাব খেতে শুরু করলো। তখন সিজ বাজাতে বাজাতে বাইকের চাবিটা কায়দা করে আঙুলের ডগায় ঘুরাতে ঘুরাতে সায়ন এলো। রুবাব তাকে দেখে দ্রুত উঠে কোলাকুলি করে বলল, বড় ভাই ভালো আছেন? রাজকার্য সেরে ফিরলেন বুঝি? বিয়ে শাদী করবেন না? আর কত কচি সেজে থাকবেন? একথা শোনা মাত্র সায়ন ওর কানে কানে কিছু একটা বলতেই সে ছিটকে সরে গেল, নাক মুখ কুঁচকে বলল, ছি, তুমি এত অশ্লীল। সায়ন রুবাবের কাঁধ জড়িয়ে ধরে একই সোফায় বসলো। তিন গিন্নি তখন রান্নাঘরে ডাইনিং টেবিলে শখ স্বর্ণ সাম্য সৃজন রুবাবের আনা পিজা ভাগাভাগি করে খেতে বসেছে। এদিকে আর কেউ নেই দেখে সায়ন রুবাবকে বলল, ভাই সম্মান নিবা? সম্মান? রুবাব গলার ঝাঁকিয়ে ভাব মেরে বলল, অবশ্যই নেব, আমার বোন নিবা অথচ আমাকে সম্মান দিবে না? তা হবে না। সায়ন বলল, কে বলেছে তোমাকে সম্মান দেব না সোনা? এসো সম্মান নাও। তার সম্মান কোথায় নিবা, সামনে নাকি পেছনে? তার ঠিকঠাক লোড নিতে পারো তো? এই কথা শুনে রুবাব এক লাফে উঠে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, বড় মামি, সায়ন ভাইয়ের দ্রুত বিয়ে দাও, ওর বিয়ে দেওয়া ফরজ হয়ে গেছে। একথা শুনে সীতারা পেঁয়াজ কাটতে কাটতে জবাব দিলেন, ও একবার নিজের মুখে বিয়ের কথা বলুক, দুদিনের মধ্যে ওকে বিয়ে করাবো আমি। সীতারার কথা শুনে সায়ন ঠোঁট কামড়ে হেসে স্বর্ণের দিকে তাকালো। স্বর্ণ কিছু অনুভব করে তাকালে চোখাচোখি হয়ে গেল দুজনে। সায়নের চোখ ইশারা করে উপরে যাওয়ার কথা বললে স্বর্ণ যেন শুনেও শুনল না, ঠাঁই সেভাবেই বসে রইল। অগত্যা সায়ন চুলে ব্রাশ করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে গান ধরল, কইতে আমার শরম লাগে, প্রেম আগুনে পুইরা ছাই, সানডে মানডে ক্লোজ কইরা দিতে একজন মানুষ নাই, ওরে ভাই রে ভাই। বড় ভাইয়ের গান শুনে শখ মুখ টিপে হাসতে হাসতে বেচারি এক সময় বিষম খেলো, তবুও তার হাসি থামছে না। তাকে এভাবে হাসতে দেখে সাম্য সৃজন একে অপরের মুখ চাওয়াচাই করলো, কিন্তু কিছু বুঝতে পারলো না। অগত্যা খাওয়াতে মন দিল। সবার সাথে টুকটাক কথা হলেও এখন অবধি শীতলের সাথে দেখাই হয়নি রুবারের, যেটা অতি আশ্চর্যের ব্যাপারও বটে। সে বাড়িতে নেই নাকি তার উপস্থিতি এখনো বুঝতে পারেনি। তবে যাই হোক, তার জন্য দেখা করাটা ফরজ। তাই সে শীতলের খোঁজ নিয়ে নিজেই গেল দেখা করতে। গিয়ে দেখে শীতল রুমে নেই। রাত তখন 10:30। এত রাতে মেয়েটা গেল কোথায়? সে চিন্তিত হয়ে কপালে ভাঁজ ফেলে বের হতেই সায়নের মুখোমুখি হলো। সায়নকে কথাটা জানাতেই সায়ন শুদ্ধের রুমে দরজায় হাত রেখে দেখে দরজা ভিজিয়ে রাখা। দরজা খোলা রাখার তো কথা না। কৌতূহল বশত দরজা সামান্য খুলে উঁকি মারতেই দেখে আলু থালু বেঁধে শীতল বসে আছে, পরনে এখনো শাড়ি, কেঁদে কেটে একাকার অবস্থা। চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে থাকায় সে এখনো কাউকে দেখেনি। তবে একটু পরে রুমে কারোর উপস্থিতি বুঝে চোখ তুলে তাকাতেই দেখে রুবাব সায়ন দাঁড়িয়ে আছে। তাদের দেখা মাত্রই শীতল ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল ঠোঁট উল্টে। কান্নার কারণে কথাও বলতে পারছে না সে। সায়ন দ্রুত হাঁটু গেড়ে বসে তার মাথায় হাত বুলিয়ে বলল, ভয় পাস না বোন, আমিও আছি। রুবাবও বসলো, সেও ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। তারপর সায়নের থেকে শীতলকে ছাড়িয়ে আলতো করে শীতলের চোখের পানি মুছে দিল। তারপর মাথা নাড়িয়ে কাঁদতে বারণ করে বলল, কি হয়েছে ছুটকি, আমাকে বল। শীতল বলল, শুদ্ধ ভাই। তাকে কথা বলতে না দিয়ে সায়ন বলল, ওর সাথে কথা হয়েছে আমার, জরুরি কাজ পড়ে গেছে, ফিরতে দেরি হবে। শীতল বলল, রেগে আছে খুব। সায়ন বলল, রাগিয়েছিস কেন? তোকে শিখিয়ে দেই একটা, তুই করিস আরেকটা। শীতল বলল, তোমার কথা মতোই তো কানে 2 ইঞ্চি নিচে কিস করলাম, তাতেই তো আরো রেগে গেল। একথা শুনে সায়ন ভ্রু কুঁচকে তাকালো রুবাবের দিকে। কিস এলো কোথা থেকে? সে তো এসব করতে বলেনি। ওয়েট ওয়েট, শীতল শুদ্ধকে কিস করেছে? কিন্তু এই বুদ্ধি দিল কে? সে এবার বিস্ময় ভরা দৃষ্টিতে শুধালো, কি কি বললি, আবার বল। তুই ভাইকে কিস করেছিস? শীতল মুখ কাচুমাচু করে সম্মতিসূচক মাথা নাড়িয়ে ফুপাতে ফুপাতে বলল, রুবাব ভাইয়া তো শিখিয়ে দিল, আমি তো রাজি ছিলামই না, কিন্তু ভাইয়া বলল এটা করলে শুদ্ধ ভাই দ্রুত পটে যাবে, পটে গেলে আমার মিশন সাকসেসফুল হবে।
এতক্ষণে সায়ন বুঝল শুদ্ধ রাগের কারণ। যেখানে ভালোবাসায় শুরুই হয়নি সেখানে এসব। আর শুদ্ধ যে ব্যক্তিত্বের ছেলে, সে কখনোই এসব ছ্যাবলামি পছন্দ করবে না, এটা তো জানা কথা। সায়ন এবার রুবাবের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলল, শালা বলদ, কি করছিস এটা? আমাকে একবার জানাতে পারলি না? রুবাবও দাঁত খিচমিচ করে বলল, আমি কি করে জানবো ওই শালা এতটা রেগে যাবে? কোনো মেয়ে যদি ভালোবাসার কথা বলে কিস করে, আমি তো কুপকাত। আমি আমার কথা ভেবে বুদ্ধিটা দিয়েছিলাম, কে জানতো পাশা উল্টে যাবে। সায়ন দীর্ঘশ্বাস ছাড়ল। সে শীতলের মাথায় হাত রেখে আদুরে সুরে ডাকলো, শীতল জান বাচ্চা আমার, এভাবে কাঁদিস না পাখি, আমরা তোর সাথে আছি না। শীতল বলল, শুদ্ধ ভাই খুব কষ্ট পেয়েছে ভাইয়া। সায়ন বলল, তা পেয়েছে। শোন, আজ থেকে আমরা আর কোনো প্ল্যান করব না, সব সময়ের হাতে ছেড়ে দেব। এরপর যা হয় হবে, কেমন? শীতল বলল, কিন্তু। সায়ন বলল, আর কোনো কিন্তু না, ধরে নে আমাদের মিশন সাকসেস। শীতল বলল, সাকসেস কিভাবে? আমি ওনাকে পটাতেই পারলাম না, ভালোবাসার জীবাণু শুদ্ধ ভাইয়ের রন্ধ্রে রন্ধ্রে ছড়াতেই পারলাম না, আর প্রাপ্তি হিসেবে তাকেও পেলাম না তো। সায়ন বলল, ওই যে বললাম সময়ে কথা বলবে। শীতল বলল, ঠিক আছে, আমি কি তাহলে শুদ্ধ ভাই ফিরলে তাকে সরি বলবো? ভাইয়া খুব রেগে আছে আমার উপর। সায়ন বলল, তা বলতে পারিস। শীতল ঘাড় কাত করে তাদের কথা সম্মতি জানালো। শুধু ওভাবে রেগে বেরিয়ে যাওয়ার পর থেকে তার মনটা ভার হয়ে আছে, কেঁদে কেটে যাচ্ছে, তাই অবস্থা। অপরাধবোধ কাজ করছে নিজের মধ্যে। বুঝতে পারছেও মিথ্যে ভালোবাসার দাবি নিয়ে শুদ্ধর সামনে দাঁড়ানো উচিত হয়নি তার। কেননা মিথ্যে ভালোবাসা বিষের মতো। শুদ্ধ ভাই বুঝে নিয়েছে হয়তো, এই জন্য রাগ দেখিয়ে চলে গেল। কেন কেন গেল? তাকে মারতে পারত, মেরে তার ভুল ধরিয়ে দিতে পারত, বরাবরের মতো একটু বকতে পারত, ধমকাতে পারত। এতদিন শুদ্ধর মারা বকা ধমকানোর কষ্ট পেত, অথচ আজ এসব না করাতে এখন কষ্ট পাচ্ছে। এসব ভেবে তার চোখের পানি ঝরঝর করে গড়িয়ে গেল। আবার ওকে কাঁদতে দেখে দু ভাই উতলা হয়ে গেল। শীতল সায়ন আর রুবাবের হাত দুটো আঁকড়ে ধরে ফোপাতে ফোপাতে বলল, কিভাবে সত্যি সত্যি ভালোবাসতে হয়, সত্যিকারে ভালোবাসা কেমন হয়, প্লিজ শেখাও না আমাকে। আমি শিখতে চাই ভাইয়া। আমার বারবার মনে হচ্ছে আমি শুদ্ধ ভাইকে খুব কষ্ট দিয়ে ফেলেছি, বড্ড ভুল করেছি। এই ভুল শুধরাতে হবে আমাকে। রূপাপ সায়নের দিকে তাকালে তাদের চোখাচোখি হলো। তারা শীতলকে বোঝালো। সায়ন বলল, ভালোবাসা শেখানো যায় না পাগলি, এটা মনের কারবার। একদিন মন বলে দেবে তুই কাউকে ভালোবাসিস, যার দেখা পাওয়ার জন্য ছটপট করবি, যার কথা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকবি। হাজার হাজার লক্ষ কোটি মানুষের ভিড়ে তোর দু চোখ খুব প্রিয় একটা মুখী খুঁজে বেড়াবে। তার হাসিতে আনন্দরা ঝুমঝুম করবে, আবার তার সামান্য কষ্টে বুকটাও দুমড়ে মুচড়ে যাবে। তাকে কোটি কোটিবার ভালোবাসি বললে বিতৃষ্ণা আসবে না, অরুচি হবে না, বিরক্তও লাগবে না। এটাই হচ্ছে ভালোবাসা। শীতল কথাগুলো মন দিয়ে শুনে ভাবতে লাগলো। তবে এখন ভাবার সময় দিল না দুভাই। তাকে রুমে পাঠিয়ে দিয়ে ফ্রেশ হয়ে দ্রুত নিচে নামার তাগিদা দিল। তবে শীতল কথাগুলো মাথা থেকে সরাতে পারল না। ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে ভাবলো, সিঁড়ি বেয়ে নামতে নামতে ভাবলো, সবার সাথে আবার এক টেবিলে বসে রাতের খাবার খেতে খেতে ভাবলো, সবাই আছে শুদ্ধ নেই। রাত বাড়ছে, সেহেরিতে আবার উঠতে হবে, তাই সকলে ঘুমাতে চলে গেল। তবে শীতলের চোখে ঘুমের রেশমাত্র নেই। সে ভেজা চুল ছেড়ে দিয়ে অন্ধকার বেলকনিতে বসে আছে। কেন বসে আছে জানে না, তবে বসে থাকতে ভালোই লাগছে। আচ্ছা, সদ্য ভাই এখনো ফিরছে না কেন? এত রাত করে বাইরে থাকার কিসের? কি এমন জরুরি কাজ করছে যে এত রাত হচ্ছে? এসব ভাবতে ভাবতে বাইকের শব্দ পেল। মূল ফটক দিয়ে শুদ্ধ বাইক দিয়ে পার্কিং লটে গেল। সেখানে বাইক রেখে বাড়িতে প্রবেশ করলে কলিং বেল চাপতে হবে, তাকে সবার ঘুম ভেঙে যেতে পারে। সে দৌড়ে নিচে গেল, কলিং বেল চাপার আগে দরজা খুলে দিল। শুদ্ধ দরজা খুলে শীতলকেই আগে দেখতে পেল। ফোলা ফোলা চোখে, ঠোঁটে মিষ্টি হাসি এঁটে তার দিকেই তাকিয়ে আছে শীতল। শুদ্ধ তার পাশ কাটিয়ে যেতে গেলে শীতল মিনমিন করে বলল, খাবার বাড়বো? শুদ্ধ হ্যাঁ বা না কিছুই বলল না। উপরে উঠতে গেলে শীতল আবার পুনরায় বলল, মুরগির মাংসের তরকারিটা খুবই মজা হয়েছে, গরম করে খাবার রুমে দিয়ে আসি। এবারও শুদ্ধ নীরবে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। শীতল ছলছল চোখে তাকিয়ে সেও শুদ্ধের পিছু পিছু যেতে যেতে আবার ডাকলো, শুদ্ধ ভাই। শুদ্ধ নিজের রুমের সামনে দাঁড়িয়ে পাশ দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে গেল। একবার পিছনে ফিরে তাকালে দেখতে পেত অপরাধবোধে কাতর হওয়া এক মানবিনীকে, যে অশ্রু ভেজা চোখে তারই দিকে তাকিয়ে আছে। শুদ্ধ চলে গেলে শীতলের মনে পড়ল সরি বলা হয়নি। সে চোখ জোড়া মুছে দরজার পাস্ট ইন করতেই ইনকারেক্ট পাস্ট দেখালো। একবার, দুইবার, তিনবার করে একই পাস্ট দিলে বারবার ইনকারেক্ট পাস্ট দেখালো।
অবাক হলো। চতুর্থবার পাশ দিলে দরজায় হাত লাগানো মাত্রই কারেন্ট শক লাগলো। শকে গোটা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল ওর। দ্রুত হাত সরিয়ে দুপা পিছিয়ে অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। আগে কখনো এমন হয়নি। একবার ফাঁস দেওয়ার মাত্রই দরজা খুলে যেত। তবে কি ফার্স্ট বদলে দিয়েছে শুদ্ধ ভাই? কিন্তু পাসওয়ার্ড বদলে দিল কেন? তাকে রুমে ঢুকতে দেবে না তাই? ছোট্ট একটা ভুলের কারণে এত বড় শাস্তি? এভাবে কি দূরে সরিয়ে দেবে? ওদিকে বন্ধ রুমের বিছানায় বসে ফোনে হাতে নিয়ে দরজার দিকে তাকিয়ে আছে শুদ্ধ। হাতে থাকা ফোনে একের পর এক বার্তা আসতেই আছে। বারবার ভুল পাস ইন করার কারেন্টের শক লেগে পাস ইন করা থেমে গেছে। শীতল থামতেই নোটিফিকেশন আসা থেমে গেছে। শুদ্ধ নোটিফিকেশনের দিকে তাকিয়ে মলিন হাসলো। শখ খেয়ে খুব বেশি কষ্ট পেল নাকি? পেলে পাক, মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। নিজে একটু কষ্ট অনুভব করলে অন্যের কষ্টটা খুব সহজে উপলব্ধি করতে পারবে। তাছাড়া কেবল তো শুরু। এসব ভেবে সে ফোনটা বিছানার উপর ঢিল মেরে ছুড়ল। তারপর দুই হাতে মাথার চুল খামচে ধরে বিড়বিড় করে আওড়ালো, সোনা যত পোড়ানো হয় তত নাকি খাঁটি হয়। আজকে থেকে তোকে পোড়ানোর দায়িত্ব আমার। আমাকে চাওয়ার কথায় যেভাবে পিছিয়ে গেলি, একদিন তুই নিজের সর্বসম্মুখে আমাকে চেয়ে নিবি। চাইতেই হবে, মিলিয়ে নিস। আমি চাইতে বাধ্য করব তোকে। যদি না পারি তবে আমার নামও সোহাইব শুদ্ধ নয়। রেডি থাক চৌধুরী কন্যা, রেডি থাক। ঘড়িতে সময় 3:45। অ্যালার্মের শব্দে একে একে ঘুম থেকে উঠেছেন 3 চৌধুরী গিন্নি। 3 যা কাজ গুছিয়ে হাতে হাতে গরম খাবার এনে রাখছেন ডাইনিং টেবিলে। মাঝে মাঝে ডাকছেন ঘুমের মগ্ন ছেলে মেয়েদের, কিন্তু কারেরই ওঠার নাম নেই। ডাকাডাকিতে একে একে উঠে পড়েছেন সারাফাত ও শাওয়ান চৌধুরী। বসেছেন ড্রয়িং রুমে। এভাবে বসে থাকলে সময় যাবে না, তাই টিভি ছাড়তেই দেখলেন একটা চ্যানেলে বড় বড় পাহাড় দেখাচ্ছে। যেসব পাহাড়ে নবী ও সাহারি কতদিন থেকেছিলেন, কেন থেকেছিলেন সেসব দেখানো হচ্ছে। দু ভাই সোফায় বসে মনোযোগ সহকারে তা দেখছেন। আজকে প্রথম সেহরি, তাই সবাই একসাথে সেহরি করলেও থাকছেন না শাহাদত চৌধুরী। ভাইয়ের কথা স্মরণ হতে মন ভার হলো ওনাদের। ভাইটা চাকরির কারণে থাকতে পারে না। শাওয়ান চৌধুরী আর না ভেবে কল দিলেন শাহাদত চৌধুরীকে। রিসিভ হতেই ফোনের ডিসপ্লেতে ভেসে উঠল শাহাদত চৌধুরীর হাস্যোজ্জ্বল মুখ। উনিও ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়েছিলেন ফোন দেওয়ার জন্য। ভাইয়ের কল পেয়ে খুব খুশি হয়েছেন বটে। অন্যরা কথা বলার মাঝে শখ গিয়ে দাঁড়ালো। বাবার হাত থেকে ফোনটা নিয়ে কথা বলল ছোট চাচুর সাথে। আবদার করলো একসাথে ইফতার করলো। শাহাদাত চৌধুরী আদরে সুরে জানালেন অবশ্যই চেষ্টা করবেন। তারপর 3 ভাই আর কিছুক্ষণ কথা বলে কল কাটলেন। শখকে দেখে সিতারা বললেন বাকিদের ডেকে আনতে। ঘুম থেকে উঠে ছেলে মেয়েগুলো ভাত গিলতে পারে না। ধীরে ধীরে খাবার খাবে না হয়। এত বড় দিন কিছু না খেলে কিভাবে হবে? শখ মায়ের কথা শুনে দোতলা দিয়ে স্বর্ণকে ডাকলো। তারপর ঘুম কাতুরে শীতলকে ডেকে ওয়াশরুমে পাঠিয়ে তারপর ডাকলো শুদ্ধ আর সায়নকে। নয়তো দেখা যেত পাঁজি মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। দোতলায় একে একে সবাইকে ডেকে গেল গেস্ট রুমে। রুবাব গেস্ট রুমেই ঘুমিয়েছে। তাকে কয়েকবার ডেকে এরপর এসে বসলো ডাইনিং টেবিলে। ডাকাডাকির পর ফ্রেশ হয়ে একে একে উঠে বসিল ডাইনিং টেবিলের চেয়ারে। শীতল মুখ ভোতা করে দেখলো সবাই থাকলেও শুদ্ধ নেই। তাকে কি কেউ ডাকেনি? এখন না উঠলে খেতে পারবে না ধীরে সুস্থে। এসব ভেবে ডাকার জন্য উঠতে গেলে দেখে শুদ্ধ নামছে সিঁড়ি দিয়ে। তার চোখ মুখে ঘুম জড়িয়ে আছে। গোসল দিয়েছে নাকি? চুল ভেজা কেন? ভোরবেলা গোসল দেয় কোন পাগলে? ল্যাবে কাজ করছিল বোধহয়। শীতল খুব মনোযোগ দিয়ে দেখলো পাষাণ পুরুষটাকে। শুদ্ধ এসে বসলো সৃজনের পাশে, অথচ তার পাশের চেয়ারটাও ফাঁকা। একটু পরে সেই চেয়ারে বসলো রুবাব। সেই রুবাবকে দেখে মিষ্টি করে হাসতে গিয়েও হাসতে পারল না। আচ্ছা, সে কি শুদ্ধ ভাইয়ের বসার আশা করেছিল? কিন্তু কেন? উত্তর খুঁজে পেল না শীতল। তাই মন খারাপ করে প্লেট টেনে নিল নিজের দিকে। ততক্ষণে যে যার পছন্দের খাবার নিয়ে খেতে শুরু করেছে। সাম্য ও সৃজনের চোখে এখনো ঘুম, তারা এখনো ঢলছে। অথচ গতকাল সবাইকে বলেছে তারা রোজা রাখবে। এবার সব রোজা করবে। গতকাল ছোট ছিল তাই করতে পারেনি। এবার 30টা রোজাই করবে। তারাও দেখিয়ে দেবে তারা বড় হয়ে গেছে। ওদের কথা শুনে সবাই হেসেছিল। সারাফাত চৌধুরী খেতে খেতে হঠাৎ চোখ পড়ল শীতলের দিকে। শীতল মাথা নিচু করে চুপ করে বসে আছে। পেটে শুধু ভাত আর চিংড়ি মাছ। ঘুম থেকে উঠে আসায় চোখ মুখ ফুলে আছে। ঘুম থেকে উঠলে এভাবে চোখ খোলার কথা নয়। তাহলে কি মেয়েটা কেঁদেছে? হয়তো। কারণ শীতল বিশেষ বিশেষ দিনগুলোতে বাবাকে পাশে পাওয়ার আশা করে। যখন পায় না তখন খুব কাঁদে। আজও বোধহয় বাবার জন্য কেঁদেছে মেয়েটা। শীতলের মুখটাও মলিন লাগছে। উনি দীর্ঘশ্বাস চেপে কিছু বলার আগে দেখলেন রুবাব সযত্নে শীতলের প্লেটে সলিড মাংসের পিস তুলে দিল।
সায়ন খোসা ছাড়িয়ে চিংড়ি তুলে দিল। শখ পানির গ্লাস এগিয়ে দিল। স্বর্ণ সাম্য ও সৃজনের দুধ ভাত মেখে দিচ্ছে। শুদ্ধ মা চাচিদের বসে পড়ার তাগিদা দিচ্ছে। কি চমৎকার সেসব দৃশ্য! টুকটাক কথাবার্তাও হচ্ছে। সবাই খাচ্ছে, যার যেটা লাগবে তুলে নিচ্ছে। এর পরেও যেন কিছু একটা মিসিং। কি সেটা? আচ্ছা, শীতল কথা বলছে না, হাসছে না, তার মাঝে চঞ্চলতাও দেখা যাচ্ছে না। কিন্তু কেন? শুদ্ধ আবার বকেছে নাকি মেয়েটাকে? মনে মনে একথা ভেবে উনি কপাল কুঁচকে তাকালেন শুদ্ধের দিকে। ছেলেটা আপন মনে খাচ্ছে, ছোট ছোট লোকমা তুলে খাইছে। খাওয়ার কায়দা দেখে বোঝা যায় পুরো জেন্টেলম্যান। মুখভঙ্গি দেখে বোঝার উপায়ই নেই মনে কি চলছে। শুদ্ধ বা পাশে রুবাব, আর রুবাবের পাশে সায়ন। বলা বাহুল্য চৌধুরী বাড়ির নজরকাড়া তিনজন সুদর্শন যুবক। আজকাল ছেলেদের বিয়ের প্রস্তাব আসে, আজও এসেছে। আজকের প্রস্তাব এমন ছিল যে যৌতুক হিসেবে চেকে মর্জি মতো যত সংখ্যা পারে বসিয়ে নিতে পারবে। তবুও শুদ্ধকে নাতি জামাই করবেই সেই লোক। যৌতুকের কথা শুনে রাগ হলেও উনি নিজেকে সামনে নিয়েছিলেন। জানিয়েছেন ছেলে বিক্রি করবেন না, তবে ছেলের সাথে কথা বলে দেখবেন। ছেলের মত থাকলে ওনাকে জানাবেন। মূলত কথাটা বলেছিলেন এড়িয়ে বাঁচার জন্য। কিন্তু উনি খুব ভালো করেই জানেন শুদ্ধ কানে একথা গেলে জবাবে এমন কিছু বলবে যে পাল্টা জবাব দিতে কথায় খই হারিয়ে ফেলবেন। তবুও চুপ থাকলে হবে না, কিছু বলতেই হবে। ছেলেগুলো বড় হয়েছে, বিয়ে শাদী দিতে হবে, বাড়িতে বউ আনতে হবে। অন্য বাড়ির ছেলেরা এসএসসি না দিতেই বিয়ের জন্য লাফাতে শুরু করে, অথচ এদেরকে বিয়ের কথা বলতে বলতে গলা শুকিয়ে যায়। বয়স কি বসে থাকে? বাপ হতে হবে না? এসব ভেবে মনে মনে উনি কথাগুলো গুছিয়ে নিলেন। তারপর গলা খাকারি দিয়ে সবাইকে বুঝালেন উনি বিশেষ কিছু বলবেন। সবাই ওনার দিকে তাকালে উনি বলতে শুরু করলেন, সায়ন, শুদ্ধ, রুবাব, তিনজনকেই বলছি, যথেষ্ট বড় হয়েছো। নিজেরাও যে যার মতো কিছু না কিছু করো। বয়স থেমে থাকে না, বিয়ে করতেই হবে, বাড়িতে বউ আনতে হবে। আমার বিজনেস পার্টনারের মেয়েটা খুব লক্ষ্মী, দেখতে শুনতে মাশাল্লাহ। এইটুকু বলে থামলেন উনি। কথার মাঝে কথা বলেনি কেউ, কারণ সবাই তার পরেরটুকু অংশ শুনতে চায়। উনি পরের কথাটুকু পেশ করলেন, আহা না ফিরলে শখের অনুষ্ঠান সেরে ফেলবো। এরপর সায়নের, একে একে শুদ্ধ, রুবাব, তারপর স্বর্ণ। ভেবেছি সায়নের জন্য মেয়েটাকে দেখতে যাব। কোনো সমস্যা আছে তোমার? শেষ কথাটা সায়নের উদ্দেশ্যে বললেন তিনি। সায়ন একে মনে খেতে খেতে একবার চোখ তুলে বাবার দিকে তাকালো। তারপর বলল, সায়ন বলল, সামনেই নির্বাচন। সারাফাত চৌধুরী বললেন, তো? সায়ন বলল, তো বিয়ে টিয়ে বাদ। সারাফাত চৌধুরী বললেন, আমি আমার পার্টনারকে কথা দিয়েছি। সায়ন বলল, ভালো করেছো, এবার নিজে করো, নয়তো শুদ্ধ কিংবা রুবাবের ঘাড়ে ঝুলিয়ে দাও। সায়নের কথা শুনে রুবাব বিষম খেলো। কোনো মতে পানি দিয়ে মুখের খাবার গিলে দুঃখী দুঃখী স্বরে জবাব দিল, বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই বড় মামা, কিন্তু ঘাড়ের উপর বড় ভাইদের দেখে বিয়ে করলে লোকে কি বলবে? লোকে ভাববে না বড় ভাইয়ের বিয়ের কোনো সমস্যা আছে? ছোট ভাই হয়ে এটা অন্যায় হয়ে যাবে না? সায়ন বলল, কেউ কিছু বললে সেই কেউটাকে আমার কাছে পাঠিয়ে দিবি। বেশি না, কয়েক মিনিটেই বুঝিয়ে দেব সমস্যা আছে কিনা। সেই খেলার এমন অবস্থা করব, এক সপ্তাহ হাঁটতে গেলে কুত পারবে। শাওয়ান চৌধুরী গলা খাকারি দিলেন, তবে ওনার ঠোঁটে মিটিমিটি হাসি। তবে ছেলের কথা শুনে সারাফাত চৌধুরী বিরক্তিতে মুখ কুঁচকে নিলেন। উনি আজকাল ভীষণ বিরক্ত সায়নের প্রতি। ছেলেটা ভীষণ লাগাম ছাড়া কথাবার্তা বলে, ইদানিং একটু বেশিই বলে, যার দরুন বারবার ওনাকে অস্বস্তিতে পড়তে হয়। আর ছোট ছোট ভাই বোনদের সামনে এভাবে কেউ কথা বলে? এখন কি ভদ্রতা জ্ঞান নতুন করে শেখাতে হবে? সায়ন নিজেও যেন বুঝতে পারল ব্যাপারটা, তাই দাঁত কপাটি বের করে পুনরায় বলল, না মানে পিটিয়ে পিঠে ছাল তুলে ফেলার কথা বলছি। আর কি? ভাবো একবার, কত বড় সাহস আমাদের নিয়ে ভুলভাল ভাবে। তার কথায় সাম্য ঝিমিয়ে ঝিমিয়ে জবাব দিল, পিঠে ছাল তুললে হাঁটতে কুদ পারবে কেন ভাইয়া? তুমি দেখি কিছুই জানো না। স্যার যখন আমার পাছায় মারে তখন আমার হাঁটতে কষ্ট হয়। তুমি বরং তাদের পাছায় ছাল তুলে নিও। একথা শুনে শখ, স্বর্ণ একে অপরের মুখ চাওয়াচাই করলো। হাসিতে ঠোঁট কোণ বেঁকে আসছিল তাদের। কারোরই বুঝতে বাকি নেই সায়নের কথা ডাবল মিনিং। আপাতত প্রসঙ্গ বদলাতে সারাফাত চৌধুরী এবার শুদ্ধকেই বললেন, আর তোমার তোমার কি সমস্যা? শুদ্ধ বলল, আমার কোনো সমস্যা নেই, তোমরা গিয়ে দেখে আসতে পারো। একথা শোনা মাত্রই শীতলের হাত থেমে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুদ্ধের দিকে। মানে কি, গতকালই না চুমু খেয়ে ভালোবাসার কথা বলল, আর আজই অন্যকে বিয়ের কথা বলছে, তাও তারই সামনে।
শুদ্ধ ভাই তাহলে সত্যিই তাকে মেনে নেবে না? সায়ন ভাই তখন বলল মিশন সাকসেস। তাহলে কি সায়ন ভাই মিথ্যে কথা বলল? তাকে বুঝিতে ওসব বুঝিয়েছিল? শীতলের মাথা কাজ করছে না। সে তাকিয়ে দেখছে তারই সামনে বসা নিষ্ঠুর মানুষটাকে। এত পাষাণ কিভাবে হতে পারে? শীতল তাকিয়ে আছে অনুভব করে সদ্য হঠাৎ চোখ তুলে তাকালো। দুজনের চোখাচোখি হলো। বাঁধ ভাঙা কান্নায় ঠোঁট ভেঙে আসলেও সে নিজেকে সামনে নিল, দৃষ্টি সরিয়ে নিল। তার এই সামলানোটাই সহ্য হলো না শুদ্ধের। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, কলিজার তীর বিঁধেছে, রক্তাক্ত হয়নি। রক্তাক্ত হলে চোখের জল গাল বেয়ে গড়াতো। গড়াচ্ছে না যেহেতু, তাহলে কলিজা এফোড় ওপর হতে বাকি রয়ে গেছে এখনো। নো প্রবলেম, আই উইল ট্রাই মাই বেস্ট। মনে মনে একথা বলে সে ঠোঁটে কুটিল হাসি ফুটিয়ে বাবাকে বলল, মেয়ের গায়ের রং কুচকুচে কালো হোক, অশিক্ষিত হোক, গরিব হোক, আমার সমস্যা নেই। শুধু তাকে সত্যবাদী হতে হবে। সর্বদা স্পষ্টভাবে যেন সবার সামনে সত্য কথা বলার সাহস রাখে। এইটুকু হলেই চলবে। সারাফাত চৌধুরী বললেন, যতটুকু খোঁজ নিয়ে জেনেছি মেয়ে তেমনই, দেখতে শুনতেও ভালো। মুখের আদল আমাদের শীতলের মতো খুব আদরে। শুদ্ধ বলল, বাহ, তাহলে আর কি, আমি যেমন আমার সঙ্গী তো তেমনই হওয়া চাই। বিশেষ করে অন্যের কথায় সিদ্ধান্ত নেওয়া মাথামোটাকে বউ করতে চাই না আমি। এরা বউ হিসেবে জঘন্য টাইপ হয়। সারাফাত চৌধুরী বললেন, তাহলে এখানেই কথা বলি। শুদ্ধ বলল, বলো। মন মতো মিলে গেলে শখের অনুষ্ঠানের আগে আমার বিয়েটা সারতে চাই। শুদ্ধ আবারও বলে উঠল, কুচক্রী মানুষের বদনজরে পড়েছি, জানোই তো নজর কতটা খারাপ জিনিস। তাই বিয়েটা সেরে ফেলে নজরটা কাটাতে চাচ্ছি। বলা তো যায় না কে কখন কোন অপরাধে ফাঁসিয়ে দিল। শাওয়ান চৌধুরী বললেন, হ্যাঁ হ্যাঁ, দারুণ বললি তো। শুদ্ধ বলল, মানুষ যা করে সেটা প্রকাশ করতে ভয় পায়। আমার আবার ভয়টয় এসব পাই না, কোনো কালেই ছিল না, এখনো নেই। তাই হয়তো অবলীলায় সব কথা বলতে পারি। একের পর এক শুদ্ধের খোঁচা মার্কা কথা শুনে সায়ন আর চোখে শীতলের দিকে তাকালো। দেখলো শীতলের চোখের কোণে অশ্রুতে চিকচিক করছে। শীতলও বুঝেছে শুদ্ধ তাকে মিন করে কথাগুলো বলেছে। হ্যাঁ, ভুল যখন করেছে তখন শাস্তি গ্রহণযোগ্য। তাই বলে এভাবে? শুদ্ধ ভাই কি বুঝছে না যে ছুরির চেয়েও তার কথার আঘাত ধারালো? যা বুক পাঁজরে বিঁধছে, নাকি সেই আঘাত অদৃশ্য বলে দেখেও দেখছে না, বুঝেও বুঝছে না? সে ভাত নাড়াচাড়া করতে করতে দু ফোঁটা চোখের জল ফেলল, সন্তর্পণে মুছেও নিল। তখন সারাফাত চৌধুরী মাথা নাড়িয়ে এও বললেন, আরও একটা নম্র ভদ্র মেয়ের সন্ধান আছে। মেয়ে বিশেষ ক্যাডার। মেয়ের নানাজান যৌতুক হিসেবে চেকের পাতায় ইচ্ছে মতো অ্যামাউন্ট বসানোর কথা জানিয়েছে। একে বিয়ে করতে 3 ভাইয়ের চেয়ে রাজি আছো স্পষ্টভাবে জানাও। তোমাদের সম্মতি পেলে এগোবো। যৌতুকের কথা শুনে সকলেই হতবাক। চৌধুরী বাড়ির ছেলেরা যৌতুক নেবে? কিন্তু কিসে কম তারা? বাড়ি, গাড়ি, টাকা পয়সা, নাকি অর্জিত মান সম্মানে? সায়ন চোখ মুখ কুঁচকে নিল। ঠোঁটের কাছে গাড়িটা এসেও সুরসুরি দিচ্ছে। কিন্তু সে তো বাড়িতে গালাগালি দেয় না। ওসবের জন্য চৌকাঠ পেরোতে হবে। কিন্তু কতক্ষণ আর শোনা যায়? তাই সে গপাগপ খাবার গিলে উঠতে উঠতে বলল, যৌতুকের মায়েরে আলাভো করলেও ওসব ছাইপাস আমার লাগবে না। উঠছি আব্বাজান। আর হ্যাঁ, মেয়ে খুব বেশি পছন্দ হলে তোমরা 3 ভাই ভাগাভাগি করে নিতে পারো। একটা ক্যাডেট আম্মা পেলে আমরা না হয় ধেই ধেই করে নাচতে নাচতে বাসর সাজিয়ে দেব। সায়ন একথা বলে একটা পানির বোতল নিয়ে রুমে চলে গেল। সারাফাত চৌধুরী খেকিয়ে উঠে কিছু বলতে গেলেও সাওয়ান থামিয়ে দিলেন। কী দরকার শুধু শুধু কথা বাড়ানোর? নিজের দিকে ঝড় ধেয়ে আসতে পারে ভেবে রুবাব কোনো মতে খেয়ে দ্রুত স্থান ত্যাগ করল। 2 ভাই পালালো, আরেকজন এখনো বাকি। সবাই যেন তার জবাবের আশায়। কিয়ৎকার চুপ থেকে সারাফাত চৌধুরী পুনরায় শুধালেন শুদ্ধকে, ওরা তো না বুঝেই পালিয়ে গেল, তুমি অন্তত কিছু বলো। লাগবে সময় নাও, ভেবে পরে জানিও। শুদ্ধ বলল, ভাবাভাবির কিছু নেই, সবই তো তোমার উপর নির্ভর করছে। সারাফাত চৌধুরী বললেন, আমার উপর? যেমন? শুদ্ধ বলল, ছেলে তোমার, জন্ম দিয়েছ তুমি, পড়ালেখা করিয়ে বড় করলে তুমি, ছেলেদের খুব ভালোভাবে চেনো। তাছাড়া বললেই হয় তুখোড় বিজনেসম্যান তুমি। তাহলে হিসাব নিকাশ তোমারই ভালো বোঝা উচিত, তাই না? তুমি না হয় বলো তোমার ছেলেদের দাম কত? কত হলে ছেলে বিক্রি করবে? ছেলের কথায় সারাফাত চৌধুরী রাগলেন না, বরং হাসলেন। তবে হাসিটা যেন ঠোঁটের কোণে অদৃশ্য রয়ে গেল। মূলত কথাটা বলেছেন ছেলেদের মন পরীক্ষা করতে। যদিও রেজাল্ট জানতেন, তবুও পরীক্ষা করতে মন সায় দিল। এক কথা, এত গল্পের মাঝে কেউ খেয়াল করলো না বাড়ির আদুরে কন্যার চোখ ছলছল করছে। শীতল আর বসে থাকতে পারল না, উঠে রুমে চলে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ নিজে উঠে হাত ধুতে ধুতে বাবার উদ্দেশ্যে বলল,
নতুন কাজ ধরেছি, বিয়ের ব্যাপারে কদিন পরে কথা এগোবো বাবা। কিছুদিন যাক, আমিই বলে দেবো তোমায়। শুদ্ধের কথায় এবার বড়রা ভ্রু কুঁচকে তাকালেন। কেবল তো বলল পাত্রী মন মতো হলে শখের আগে বিয়ে ছাড়বে, এখন আবার বলছে কদিন পর। এই ছেলের মাথায় কখন যে কি ঘোরে কে জানে। ওনাদের তাকাতে দেখেও শুদ্ধ কারো দৃষ্টি পরোয়া করলো না। সে ধীরে সুস্থে পানি পান করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে মনে মনে বলল, না ভালোবাসি, না বাসবো, না ঘেঁষাঘেঁষি, না ঘেঁষতে দেব, না নিজে কারো হব, না তোকে অন্যের হতে দেব। যাতনা দিবি দে, যন্ত্রণায় পোড়াবি পোড়া, মনকে অন্তত বোঝাতে পারবো আমার অভিলাষী আমার দহনে একমাত্রই কারণ। একথা বলে শীতলের রুম পার হতে হতে শুনতে পেল শীতলের ফুপিয়ে কান্নার শব্দ। সে নিঃশব্দে হাসল। যাক, খুচরা তাহলে ঠিকভাবে কাজ দিয়েছে। যাক শান্তি। কেমন লাগে বুঝ এবার। সে দাঁড়ালো না, নিজের রুমের দরজায় পাসওয়ার্ড ইন করতে করতে বলল, তোকে ডুবতেও দেব না, হাত টেনে পাড়েও তুলব না, তোকে অথই জলে নাকানি চুবানি খাওয়াবো। তুই অন্যের কথায় আমার কাছে এসে সেই পথ বেছে নিয়েছিস। এখন তুই পুড়বি অভিলাষী। পুড়তে পুড়তে একটা সময় ঠিকই মুখ থেকে কথা বের হবে তোর। কতদিন চুপ থাকবি, কতক্ষণ চুপ থাকবি, কতবার নিজেকে সামলাবি দেখি, আমিও দেখি। কান্না করছিস কর, তোর চোখের পানি তোকে ভালোবাসা চেনাবে। সিমিন বলল, শুদ্ধ, ও শুদ্ধ, কই তুই বাপ, জলদি বের হয়ে আয় আব্বা। উক্ত কথাটি বলতে বলতে দোতলার দিকে হন হন করে ছুটে চলেছেন সিমিন চৌধুরী। দু চোখের পানিতে ঝাপসা দেখছেন সব কিছু। পা জোড়া চলছে যাচ্ছে না যেন। কান্না ভেজা কণ্ঠস্বরের সাথে তার হাত পাও থরথর করে কাঁপছে ওনার। তবুও শুদ্ধকে ডেকেই যাচ্ছেন। রমজান মাস, সকলে দেরিতে ঘুম থেকে ওঠে। খাওয়া দাওয়ার ঝামেলা নেই বিধায় কেউ ডাকাডাকিও করে না। যাদের কাজ থাকে তারা করে, বাকিরা ঘুমায়। এখন কেবল সকাল 10টা। সারাফাত ও শাওয়ান চৌধুরী আজ দেরি করে অফিসে গেছেন। কিছুক্ষণ হলো সিরাজ, থাম্মো আর সৃজনকে নিয়ে গেছেন কোচিং করাতে। রমজান মাস বিধায় 1 মাস সকাল 9টায় ক্লাস হবে। বাচ্চা দুটোকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেছেন। আজকে যাবে না বলে কত কি করলো, কিন্তু ছাড় পেল না। তাই মুখ গোমড়া করে মায়ের সাথে গেছে তারা। শখ গত রাতে জানিয়েছিল ল্যাবে কাজ আছে, ফিরতে দেরি হবে। সময় মতো সেও কখন বেরিয়ে গেছে কেউ জানে না। সায়ন সেহরির খেয়ে মসজিদে গিয়ে বাড়িতেই আসেনি। কোথায় গেছে, কেন গেছে, কেবলই সে জানে। স্বর্ণ, শীতল, শুদ্ধ যার যার রুমে ঘুমাচ্ছে বোধহয়। বাড়িতে আর তেমন কেউ নেই বিধায় সিতারা সিমিন ভাবলেন হাতের কাজ সেরেই কুরআন তেলাওয়াত করতে বসবেন। ইফতারে কি কি আইটেম বানাবেন, কখন রান্না শুরু করবেন, এসব নিয়ে দুজা গল্প করতে করতে টুকটাক কাজ সারছিলেন। প্রতি বছর ওনারা 3 কুরআন খতম দেন। শুধু ওনারাই না, সারাফাত চৌধুরীও শুদ্ধ দেন। বাদবাকিরা খতম দিতে না পারলেও প্রত্যেকটা দিন 2-1 পারা করে কুরআন পড়েন। বলা বাহুল্য সায়ন, শুদ্ধ, শখ, স্বর্ণ, শীতল কুরআন পড়া শিখেছে ছোট কর্তা শাহাদাত চৌধুরীর কাছে। আর শাহাদাত চৌধুরী শিখেছিলেন ওনার বাবা অর্থাৎ শুদ্ধর দাদার থেকে। চমৎকার করে কুরআন পড়তেন উনি। এত সুরেলা কণ্ঠে কুরআন পড়েন, শুধু শুনতেই ইচ্ছে করত। এবং অতি গর্বের বিষয়, চৌধুরী বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ে সহিত শুদ্ধভাবে কুরআন পড়তে পারে। আজ প্রথম রোজা, প্রত্যেকটা রোজাদার রোজা রেখেছে। সবার প্রার্থনা রমজানের 30টা রোজাই করবে। এটি পবিত্র মাস, পবিত্র একটা দিন। সবার মতো চৌধুরী নিবাসে সবাই চেয়েছিল দিনটা খুব ভালো কাটাতে, কিন্তু হঠাৎ বিপদ এসে হানা দিয়েছে দোরগোড়ায়। কেবলই সিরাতের নাম্বার থেকে সিমিনের কাছে কল এসেছে, সাম্য সৃজন অ্যাক্সিডেন্ট করেছে। দু ভাইয়েরই গুরুতর অবস্থা। মাথায় ভীষণ চোট পেয়েছে বাচ্চা দুটো। রক্ত বন্ধ হচ্ছে না দেখে পথচারীরাই ধরে হাসপাতালে নিয়ে গেছে। দু চোখের সামনে ছেলেদের অ্যাক্সিডেন্ট দেখে সিরাতি সেই মুহূর্তে জ্ঞান হারিয়েছে। পানি টানি ছিটিয়েও জ্ঞান ফেরানো যায়নি ওনার। পরে ওনাকেও দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কোনো এক দায়বান সিমিনকে ফোন করে সেসব জানিয়েছে। নিজের কোনো শব্দই তার রুম অবধি পৌঁছায় না। একথা স্মরণ হতেই দোতলার দিকে ছুটছেন তিনি। এই দিকে শুদ্ধ নামাজ পড়ে ঘুমায়নি, আপন মনে রুমের সঙ্গে লাগোয়া ল্যাপে কাজ করছিল। কিছুক্ষণ আগে ঐশ্বর্যের কল পেয়ে রেডি হয়ে রুম থেকে বের হচ্ছিল। ইমিডিয়েট কিছু জিনিসপত্র ঐশ্বর্যের কাছে পৌঁছাতে হবে। সেগুলো হাতে পেলে জরুরি কাজগুলো সারবে ঐশ্বর্য। হ্যাঁ, বলতেই হয় মেয়েটা ধারালো ট্যালেন্ট। তার সঙ্গে কাজ করতে গেলে তা বোঝা যায়। তার সাথে অ্যাটিটিউডও হাই লেভেলের। কাজের ক্ষেত্রে তার মতো সহযোগী পাওয়া সত্যিই ভাগ্যের। আর এখন অবধি তার ভাগ্য সর্বদা তার সাথেই ছিল, এখনও আছে।
আপন মনে কিছু ভাবতে ভাবতে রুমের দরজা লক করতে করতে ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের রুমের দিকে। মহারানী এখনো ঘুমাচ্ছে বোধহয়। রোজা আছে, সারাদিন চটে থাকবে, তার মেজাজ। কিছু বললেই খ্যাক করে উঠবে, একটা কথা বললে 10টা কথা শোনাবে, ভুল করলে মারতে গেলে মায়া মায়া চোখে তাকিয়ে বলবে রোজাদারকে মারতে নেই শুদ্ধ ভাই, মাফ করে দিন। মাফ করা মহৎ গুণ, অথচ যত রাজ্যের আচাইরা কাজ করে বেড়াবে। এইসব কিছুই নতুন নয়, প্রতি বছরই এসব হয়, সবটাই তার জানা। এসব কথা রেত না কাটতেই হঠাৎ তার কানে এসে পৌঁছালো সিমিনের কান্নারত কণ্ঠস্বর। ছোট মা এভাবে কাঁদছে কেন? হঠাৎ কার কি হলো? এদিকে কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে শুদ্ধকে বকতে বকতে চুলে বিনুনি করছিল শীতল। পরনে পার্পেল কালার থ্রি পিস। কোচিং আছে, মন খারাপ বিদায় যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু শুধু শুদ্ধকে জ্বালানোর সুযোগ মিস করতে চায় না সে। ওই বিশুদ্ধ পুরুষ কি ভেবেছে দু একটা কড়া কথা শুনলেই সে শুধরে যাবে? তার আবেগ গ্রামে আবেশি সেজে পথে ঘাটে বিরহের গান গেয়ে বেড়াবে? দুঃখী সেজে শুয়ে বসে কাঁদতে কাঁদতে আমচুর হয়ে যাবে? না, মোটেও না, তা করবে না। বরং আগে যা জ্বালাতো তার থেকেও এখন বেশি করে জ্বালাবে। সে জানে মহামানব এখনো এই বাড়িতেই আছে। তার কাছে গিয়ে এখন প্রথমে থমথমে সুরে বলবে, এই শুদ্ধ ভাই, গাড়িতে করে আমাকে কোচিনের সামনে রেখে আসেন। এত রোদের মধ্যে হেঁটে যেতে পারবো না আমি। একথা শোনা মাত্রই যখন না বলবে তখনই কেঁদে কেটে একাকার করে ফেলবে। বড় আব্বুকে ফোন করে বলবে একথা। গতদিন খোঁচা মারা হয়েছিল না, তারই শোধ তুলতে হবে সে। কি ভেবেছে কি সে যা বলবে সব মেনে নেবে? এসব ভাবতে ভাবতে বিনুনিতে পাক দিচ্ছিল সে। হঠাৎ মায়ের কান্না শুনে বিনুনির রাবার বাঁধতে পারল না, তার আগেই দৌড়ে বের হলো। ওইদিকে ঘটনা জানতে শুদ্ধও এগেছিল। ফলস্বরূপ আচমকা শীতলের সাথে ধাক্কা লাগে তার। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে। প্রশস্ত বুকের সাথে নাকে বাড়ি লেগে শীতলের মুখ দিয়ে বেরিয়ে আসে ব্যথাতুর শব্দ। তবে অপ্রস্তুত ঘটনার কেউ কিছু বলার সুযোগই পায় না। হন্তদন্ত হয়ে সিমিন উপস্থিত হয় সেখানে। ওদের দেখে হাউমাউ করে কেঁদে ফেলেন। উনি কাঁদতে পারেন না, একটু কাঁদলেই শ্বাসকষ্ট শুরু হয় ওনার। শুদ্ধ বুঝল সিরিয়াস কিছু ঘটেছে, নতুবা এভাবে কাঁদার মানুষ নয় তার ছোট চাচি। ওনাকে আশ্বস্ত করতে সে এগিয়ে এক পেশে মা সমতুল্য চাচিকে বুকে জড়িয়ে ধরল। তারপর খানিকটা নরম সুরে বলল, কি হয়েছে, এভাবে ছুটছো কেন? পড়ে ব্যথা পাবে যে। সিমিন বলল, বাপ, ওই। আর কিছু বলতে পারলো না সিমিন। শুদ্ধ বলল, ছোট চাচু ঠিক আছে? সিমিন বলল, হুম। শুদ্ধ বলল, তাহলে? সিমিন বলল, একজন কল করেছিল, সাম্য সৃজন নাকি অ্যাক্সিডেন্ট করেছে। চল বাপ, এক্ষুনি আমাদের হাসপাতালে যেতে হবে। সিমিন কাঁদতে কাঁদতে এই কথাটি বলল। শুধু ভ্রু কুঁচকালো। সিমিনের হাতে থাকা ফোনটির দিকে কল লিস্টের প্রথমে থাকা সিরাতের নাম্বারে কল দিল। তবে কল রিসিভ করলো এক মহিলা। শুধু বিনয়ীভাবে কথা বলে জেনে নিল পুরো ঘটনা, কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাও শুনে নিল। ততক্ষণে বাড়ির সকলে দৌড়ে এসে হাজির। মুহূর্তেই বাড়িতে কান্নাকাটির হিড়িক পড়ে গেল। যায়ের সন্তান বলে বাড়ির কোনো ছেলে মেয়েরেই কখনো আলাদা নজরে দেখেন না চৌধুরী গিন্নিরা। তাদের মতে সবগুলোই বাড়ির সন্তান, তাদেরই সন্তান। বাড়ির ছোট সদস্য হিসেবে শীতল, সাম্য, সৃজন সবার কাছে একটু বেশি আদরের, আহ্লাদের। বলা বাহুল্য তারাই এ বাড়ির প্রাণ, বিনোদন পূর্বের মূল্য উৎস। অথচ আদরের বাচ্চা দুটোর এ ঘটনার চৌধুরী বাড়ি স্তব্ধ হয়ে গেল। সারাফাত ও শাওয়ান চৌধুরীর কাছেও খবর চলে গেল। ওনারা অফিস থেকে ছুটলেন হাসপাতালের উদ্দেশ্যে। তাদের সবাইকে যেতে হবে, কারণ সাম্য ও সৃজনের রক্ত লাগবে। শুদ্ধ আর সময় নষ্ট করল না, শুধু মা চাচির উদ্দেশ্যে বলল, গাড়ি বের করি, দ্রুত এসো। এই কথা বলেই গাড়ির চাবি নিয়ে দ্রুত পায়ে পার্কিং লটের দিকে ছুটল। তার গাড়ি বের করতে করতেই সিতারা, সিমিন, শীতল, স্বর্ণ এসে দাঁড়িয়েছে। তারাও যাবে হাসপাতালে। শুদ্ধ ড্রাইভিং সিটে বসে কাঁদতে থাকা শীতলের দিকে একবার তাকালো। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে, রীতিমতো ফোঁপাচ্ছে এখনো। কান্না আর প্যারা দেওয়া ছাড়া এই মেয়ে আর পারেই বা কি? তাছাড়া ওকে কিছু বলা না বলা সমান, তাই শীতলকে কিছু বলল না, স্বর্ণকে বলল,